আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের রসায়নের ক্লাস, তোমরা জয়েন করো সবাই। এগ্রির প্রিপারেশন কিরকম হচ্ছে তোমাদের? পরীক্ষা তো সামনেই, সবাই ভালো করে রিভিশন দিচ্ছ? আচ্ছা, তোমাদের রসায়নের সমস্যা ছিল শুনলাম সবার অনেক, ইভেন এই চ্যাপ্টারটা অনেক থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার আজকে, যেটা নিয়ে আলোচনা করবো আমরা। আর অনুশীলনের এমসিকিউ থেকে কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তোমরা কি হাজারি স্যারের অনুশীলনের এমসিকিউ সলভ করেছো? হাজারি স্যারের অনুশীলনীগুলো সলভ করেছো কারা কারা? একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? সবকিছু ক্লিয়ার আছে কিনা? আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে সবাই। আর সবাই কেমন আছো? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবাই জয়েন করে ফেললে আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, অনেকেই আছো আমাদের সাথে। ওকে, আচ্ছা, হ্যাঁ, অল ক্লিয়ার, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। পড়াশোনা বাসায় কিরকম হচ্ছে? এই সময়টা রিভিশন দিতে হবে অনেক বেশি। আচ্ছা, অনেকে বলছে ইংলিশ ক্লাস চাও। ইংলিশ আমি তো পেইড কোর্সে 5-6টা ক্লাস নিয়েছি ইংলিশ। ওই ক্লাসগুলো ভালো করে করলে আসলে ইংলিশ আর লাগে না, ওখানে আমি 100% দিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু তোমাদের এই কেমিস্ট্রি চ্যাপ্টারটাতে সমস্যা ছিল, অনেকে বলছিলা, তাই কেমিস্ট্রি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক বোঝার টপিক আছে, তো এমসিকিউ সলভ করার সময় আমি সবগুলা বলবো একবার করে। আর কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে এখান থেকে। আচ্ছা, পল্লব বলেছো মেডিকেল প্রস্তুতি নেওয়ার সময় সলভ করেছি রে। ওকে, অ্যান্সার শিট দিয়ে দিব, সমস্যা নেই, অ্যান্সার শিট তো ক্লাসের পরে আমরা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করি। সবার কাছে হাজারি স্যারের বই আছে? সবাই হাজারি স্যারের বইটা একটু সামনে রাখো তো। হাজারি স্যারের বইটা সামনে রেখে 3 নম্বর অধ্যায়টা খোলো এবং 3 নম্বর অধ্যায় যে এমসিকিউ গুলো আছে একটু বের করো। এই চ্যাপ্টারে আমি যেগুলো সলভ করাবো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চ্যাপ্টারটা তোমরা একটু ভয় পাও, একটু বড় চ্যাপ্টার এবং থিওরি অনেক বেশি, অনেক বোঝার জিনিস বেশি। তো আমি ট্রাই করবো আজকের ক্লাসে তোমাদের সমস্যাগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আসলে তোমাদের কমেন্ট পড়তে পারছি না। আচ্ছা, ওকে, সব ঠিক আছে না? তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো, এস ব্লক মৌলের সংখ্যা কত? আমরা জানি ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে সেটাকে সেই ব্লকের বলা হয়, তাই না? তাহলে এস ব্লকের মৌল কয়টা, পি ব্লকের মৌল কয়টা, ডি ব্লকের মৌল কয়টা? ব্লক ভিত্তিক মৌলগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, সবকিছু ক্লিয়ার দেখো তো রাইহাম, সব ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এস ব্লকের মৌল কয়টা বাচ্চারা? এস ব্লকের মৌল 14টা। এটা সবাই জানো না? এটা সবাই জানো যে এস ব্লকের মৌল হচ্ছে 14টা, কিন্তু আমাদের বাকি ব্লকের মৌলগুলোও জানা দরকার। এস ব্লকের মৌল 14টা, পি ব্লকের মৌল 36টা, ডি ব্লকের মৌল 41টা, এ ব্লকের মৌল 27টা। এই কোন ব্লকের মৌল কয়টা এটা কিন্তু জানা দরকার। দেখবা পরপরই এই কোশ্চেনটা আবার আসতেছে। পি ব্লকের মৌল কয়টা? একটু আগে বললাম 36টা, তাই না? এটা কিন্তু পেরে যাচ্ছ। তাহলে এই ব্লক ভিত্তিক মৌলের সংখ্যাগুলো আমাদের একটু জানতে হবে। পি ব্লকের মৌল কয়টা? পি ব্লকের মৌল কিন্তু 36টা। সবাই আমার সাথে একবার বলে ফেলো, পি ব্লকের মৌল কিন্তু 36টা। ডি ব্লকের মৌল কয়টা বাচ্চারা? ডি ব্লকের মৌল কিন্তু 41টা। ডি ব্লকের মৌল কয়টা? ডি ব্লকের মৌল হচ্ছে 41টা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে সেটা সে ব্লক ভিত্তিক মৌল। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41টা। তারপরে এখানে একটা কোশ্চেন, কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে, ওকে, যোজ্যতা স্তরে যদি S2P5 ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীতে তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাদের অনেকের কোশ্চেন ছিল, আপু এ রোমান সংখ্যার পরে এ আর হচ্ছে বি, এই কথাগুলো কেন লেখা থাকে, এই শব্দটা কেন লেখা থাকে? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার সময় যদি দেখি যে আমাদের ইলেকট্রনটা এস অরবিটালেও প্রবেশ করেছে, পি অরবিটালেও প্রবেশ করেছে, মানে এস আর পি দুইটাতেই যদি প্রবেশ করে তাহলে আমরা মোট ইলেকট্রন নিব আমাদের 2 + 5 এবং সাথে আমরা কত যোগ করবো বাচ্চারা? সাথে কিন্তু আমরা 10 যোগ করবো। তাহলে 2 + 5 প্লাস সাথে কত যুক্ত করতেছো? 10 যুক্ত করতেছো। তাহলে কত হলো আলটিমেটলি? আমাদের 17 হলো। তাহলে আমরা এটা হচ্ছে 17 এ অথবা 7 এ। এখন তোমাদের কোশ্চেন এ কেন হলো, আবার এখানে বি আছে, বি কখন হয়, তাই না? এই কোশ্চেনটা নিয়ে তোমাদের যত ঝামেলা। একদমই ইজি উত্তর। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি যে ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে, এখন কি ডি অরবিটালে প্রবেশ করেছে? এখানে যেটা দেখতেছো এখানে কি ডি অরবিটালে প্রবেশ করেছে? এখানে কিন্তু ডি অরবিটালে প্রবেশ করেনি। যদি ডি অরবিটালে প্রবেশ করে যেত তাহলে কি হতো?
যদি ডি অরবিটালে প্রবেশ করে যেত তাহলে কিন্তু আমাদের এটা বি হতো, বুঝছো? ইলেকট্রন বিন্যাস করার পরে যদি আমরা দেখি যে 3d অরবিটালে চলে গেছে, 4d অরবিটালে চলে গেছে, দ্যাট মিন্স ইলেকট্রন বিন্যাস করার পরে আমাদের ডি অরবিটালে ইলেকট্রন গিয়েছে, এই টাইপের অবস্থা থাকলে আমরা বি দেই শেষে। আর যদি তোমার ডি অরবিটালে না যায় তাহলে কিন্তু এ দেই। এই কোশ্চেনের অ্যান্সারটা আশা করি তোমরা পেয়েছো, অনেকে আমাকে কোশ্চেন করেছিল, আমি সেটার অ্যান্সারটাই দিয়ে দিলাম। দেখো তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? 17 হবে, তাই না? 17 এ কেন হয়েছে? কারণ ডি অরবিটালে প্রবেশ করেনি এর জন্য। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব। আচ্ছা 39y লেখা পর্যায় সারণীতে এটার অবস্থান কত? আচ্ছা এটার অবস্থান কত পর্যায় সারণীতে? 39y আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি 18 আগে নিয়ে নিই, 18 হচ্ছে আর্গনের, তারপরে আলটিমেটলি ইলেকট্রন বিন্যাসটা করো তো তোমরা একবার একটু। 39y যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের আলটিমেটলি কত আসে? ইলেকট্রন বিন্যাস করলে আমাদের 18 না, সরি আমাদের 39, তো তাহলে 36 হচ্ছে ক্রিপ্টন। আমরা ক্রিপ্টনটা ধরে রাখলাম, ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস টোটালটা লিখলাম না কি শর্টকাটে করার জন্য। তারপরে আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্রিপ্টনের পরে তো হচ্ছে 4d থাকে আর 5s থাকে, 5s এ একটা যাবে। ক্রিপ্টনে যদি 36 হয় তাহলে 39 হওয়ার জন্য আর হাতে থাকে কত বাচ্চারা? ক্রিপ্টনে যদি 36 হয়, 39 হওয়ার জন্য হাতে থাকে কত? 39 হওয়ার জন্য কিন্তু হাতে আছে 3। 39 হওয়ার জন্য হাতে কত আছে? হাতে আছে 3। দেখো এখানে আমাদের 39 হওয়ার জন্য যদি হাতে 3 থাকে তাহলে আমরা প্রথমে কি করব? ডি অরবিটালে যাব? ডি অরবিটালে যাব না, ডি অরবিটালে না যে এস অরবিটালে যাব। তাহলে এস অরবিটালে যদি দুইটা দিয়ে দেই তাহলে আমাদের হাতে কয়টা থাকে? হাতে কিন্তু একটা থাকে, তাহলে আমরা ডি অরবিটালে একটা দিলাম। ওকে, আমাদের এখন টোটাল ডি আর হচ্ছে এই 5s দুইটা মিলে যোগ করতে হবে, তাই না? দুইটা মিলে যোগ করতে হবে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আসে? টোটাল ইলেকট্রন আসে 1 + 2 = 3 আসে। দ্যাট মিন্স আমাদের 3 রিলেটেড কিছু। এবং লাস্টে কত আছে দেখো তো? লাস্টে কিন্তু 5 আছে সামনে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা 5 আছে তাহলে আমাদের পঞ্চম পর্যায় হবে। পঞ্চম পর্যায়ে গ্রুপ কত হবে বাচ্চারা? গ্রুপ 3 হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি 3 এর এ হবে না 3 এর বি হবে? দেখি তো কি অ্যান্সার দাও। এটা কি 3 এর এ হবে নাকি 3 এর বি হবে? তাড়াতাড়ি বলো তো, এটা কি 3 এর এ হবে না 3 এর বি হবে? দ্রুত বলো। যদি অপশনে আমরা বি দেখতাম তাহলে কি করতাম? এটা কি 3 এর এ হবে না 3 এর বি হবে? বলো তো দ্রুত। এটা কিন্তু 3 এর বি হবে। যদি বি থাকতো বি কিন্তু নেওয়া যেত, সমস্যা নাই, তাই না? কারণ এটা ডি অরবিটালে প্রবেশ করেছে, এই তো বুঝেছো। তাহলে বি কখন হয়, কখন এ হয়? এই কোশ্চেনটা একদমই সিলি একটা কোশ্চেন ছিল, অনেকেই কোশ্চেনটা আমাকে করেছো। এই কোশ্চেন অ্যান্সারটা আশা করি তোমরা পেয়ে গিয়েছো, তাই না? ওকে, তারপরে দেখো এখানে বলা আছে সবকিছু, আমরা দেখছি এগুলো সলভ করাইছি আমি, তাই না? এভাবে সলভ করানো হয়ে গেছে অলরেডি। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? সবাই তো ইলেকট্রন বিন্যাস শিখেছো, ছোটকাল থেকেই তো ইলেকট্রন বিন্যাস করতে করতে বড় হলা। জিঙ্ক 2+। আচ্ছা জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30, তাই না? 30 হলে 2+ হলে আমাদের থাকে কত? 28। 28 হইলে আমরা যদি আর্গনের ক্ষেত্রে 18 ধরি, আর্গন তো 18, প্রতিটার ক্ষেত্রে আর্গন 18, আর্গনের জন্য যদি 18 দিয়ে দাও তাহলে 18 + 10 = কত হয়? 18 + 10 তো 28 হয়ে যায়। তাহলে তো আমরা আলটিমেটলি প্রথমটাই অ্যান্সার হয়ে গেল, তাই না? তারপরেও আমাদের বাকি অপশনগুলো তো চেক করা দরকার। চলো একটু চেক করি। নিকেলের এমনি 28, নিকেলের এমনি 28, যদি 2+ হয় তাহলে 26। তাহলে 26 হলে আমরা যদি এখানে আসলে 26 হলে আর্গন 18 আর 2 হচ্ছে 20, 20 আছে 26 হওয়ার কথাই, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডি, শুধু ডি, কিন্তু আমাদের কি ডি? 3D হতে হবে না? 3D থাকা লাগবে তো। তাহলে যেহেতু 3D দেয়নি তাহলে এটা আমি নিতে পারছি না অ্যান্সার হিসেবে। তারপরে দেখো আমাদের এখানে আমরা জানি আয়রন হচ্ছে 26, তাই না? আয়রন 26 থেকে 2 গেলে থাকে 24। তো হিসাব করে যদি আমরা দেখি যে 18 আর 2 10, 18 আর 2 20, আর 4 হচ্ছে 24 তো হয়ে যায়। কিন্তু আমরা জানি ডি অরবিটালে অর্ধপূর্ণ অবস্থা কত? ডি অরবিটালে অর্ধপূর্ণ অবস্থা 5 না বাচ্চারা? ডি অরবিটালে অর্ধপূর্ণ অবস্থা 5 হলে এটা সুস্থিত হয়। তাই এখানে 2 বাদ দিয়ে আমরা 1 নিয়ে এখানে কি করব? এখানে কিন্তু আমরা 5 করব, তাই না? এখানে আমরা 5 করব। তাহলে আমাদের অ্যান্সারটা সিও নিতে পারছি না। কপারের ক্ষেত্রে 29 থেকে 2 গেলে থাকে 27, এখানেও সে একই হিসাব। এখানে আমরা 6 না করে 5 করে এখানে 2 দিয়ে দিব যাতে অর্ধপূর্ণ অবস্থা অধিক স্থায়ী হয়, তাই না? আচ্ছা তাহলে এই তো আমাদের আলটিমেটলি অ্যান্সারটা তাহলে কি হবে? আলটিমেটলি কিন্তু অ্যান্সারটা আমাদের 1 হবে, ক হবে। আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে বাচ্চারা? দ্রুত বলো, আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত হবে? আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কিন্তু এ হবে। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা এ হবে। ওকে, সবাই বুঝছো এটা? সবাইকে আমি বুঝাইতে পারছি? দেখো তো কেমিস্ট্রি নিয়ে টেনশনের কিছু নাই। কেমিস্ট্রি, আচ্ছা এটা আর চিকন করতে হবে। ওকে
আচ্ছা এদিকে দিলে চিকন হয়, ঠিক আছে। আচ্ছা কেমিস্ট্রি নিয়ে ভয়ের একটা সলিউশন হচ্ছে অনুশীলন এমসিকিউ সলভ করে যাওয়া। সবগুলো চ্যাপ্টারের অনুশীলন এমসিকিউ যদি সলভ করে যেতে পারো তাহলে কেমিস্ট্রিতে তুমি অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবা। আর প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে এইটা করে যেতে পারলে হবে। যার বেসিক একদম দুর্বল আর যার বেসিক ভালো সে রিভিশন দিবা। যারা অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়েছো তোমরা অনেকে টপ করবা, অনেকে রেজাল্ট কিন্তু একদম টপ 10-এ থাকবা অনেকে, তো তাদের জন্য কিছু বলার নাই, তারা জানো কি করতে হবে, ভালো করে বই পড়তে হবে। কিন্তু যারা একটা চান্স পেতে চাও তাদের জন্য একটা সলিউশন হচ্ছে অনুশীলন এমসিকিউ সলভ করবা আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখে যাবা। তাহলে অ্যান্সার আমাদের কত হলো? অ্যান্সার কিন্তু আমাদের এ হলো। এরপর দেখো পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলে? চ্যালকোজেন মানে কি? আকরিক উৎপন্নকারী, তাই না? চ্যালকোজেনকে ইংরেজিতে কি বলে? ওর ফর্মিং, তাই না? ওর ফর্মিং, ওর ফর্মিং, ওর ফর্মিং বা আকরিক উৎপন্নকারী। চ্যালকোজেন মানে কি বলো তো বাচ্চারা? আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী মৌল কোনটা? আকরিক উৎপন্নকারী মৌল হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 মৌলকে আকরিক উৎপন্নকারী মৌল বলা হয়। গ্রুপ 16 মৌলকে আকরিক উৎপন্নকারী মৌল বলা হয়। ওকে, গ্রুপ 16 মৌলকে আকরিক উৎপন্নকারী মৌল বলা হয়। গ্রুপ 16 মৌল, ঠিক আছে। তারপরে চলে যাবো আমরা পরবর্তীতে পি ব্লক মৌল। আচ্ছা প্রথম পি ব্লক মৌল কোনটি? দেখো কোশ্চেনটা, প্রথম পি ব্লক মৌল পি অরবিটালে যদি শেষ ইলেকট্রনে প্রবেশ করে তাহলে তো সেটা পি ব্লক ভিত্তিক মৌল, তাই না? কিন্তু কোশ্চেনটা এইভাবে করছে যে প্রথম পি ব্লক ভিত্তিক মৌল কোনটা? প্রথম পি ব্লক ভিত্তিক মৌল আমরা যদি গ্রুপ 13 থেকে চিন্তা করে 18 কথা চিন্তা করি, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত সবাই পি ব্লক ভিত্তিক মৌল, কারণ সবারই শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে। কিন্তু এখন কথা হচ্ছে এখানে প্রথম পি ব্লক ভিত্তিক কোনটা? আমাদের এখানে দেখো বোরন আছে, বোরনের কত? বোরনের 5। কার্বন আছে, কার্বনের কত? কার্বনের 6। তারপরে আমাদের সালফার 16, নাইট্রোজেন হচ্ছে আমাদের কত? নাইট্রোজেন আমাদের 7। আচ্ছা যাই হোক, প্রথম পি ব্লক যদি বলে তাহলে অবশ্যই আমাদের বোরন যাবে। প্রথম পি ব্লক হলে কোনটা যাবে বলো তো বাচ্চারা? প্রথম পি ব্লক হলে বোরন যাবে, কারণ বোরনের 5 1s2 2s2 2p1, তাই না? তাহলে প্রথমে পি তে একটা গেছে, দ্যাট মিন্স প্রথম পি ব্লক কোনটা? প্রথম পি ব্লক বলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু এ হবে। প্রথম পি ব্লক বলে অ্যান্সারটা কত হবে? প্রথম পি ব্লক বলে অ্যান্সারটা এ হবে। প্রথম পি ব্লক বলে অ্যান্সারটা এ হবে। তাহলে এটা তো বুঝতেই পারছো তোমরা। এরপরে কোশ্চেন, এস ব্লক কোনটা? এস ব্লক বলতে আসলে গ্রুপ 1 এর মৌল বোঝায়, তাই না? এস ব্লক ভিত্তিক মৌল বোঝাইতে গ্রুপ কতর মৌল বোঝায়? এস ব্লক বলতে গ্রুপ 1 2 দুইটাই বোঝায়। গ্রুপ 1 এর মৌলদের বলা হয় হচ্ছে ক্ষার ধাতু, তাই না? আর গ্রুপ 2 এর মৌলদের বলা হয় মিথ ক্ষার ধাতু। গ্রুপ 1 এর মৌলগুলো ছোটবেলা থেকে মনে রাখতেছো না? হালিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। হালিনাকে, কে মানে পটাশিয়াম। তাহলে এখানে দেখো গ্রুপ 1 এর মৌল কোনটা? গ্রুপ 1 এর মৌল কিন্তু পটাশিয়াম। কত সুপারফিশিয়াল কোশ্চেন হয়েছে, এরকম কোশ্চেন হলে না পারলে কিন্তু সমস্যা। গ্রুপ 1 এর মৌল কোনটা দ্রুত বলো তো? গ্রুপ 1 এর মৌল হচ্ছে এ হবে। গ্রুপ 1 এর মৌল কোনটা হবে দ্রুত বলো তো? গ্রুপ 1 এর মৌল হচ্ছে এ হবে। গ্রুপ 1 এর মৌল কোনটা? গ্রুপ 1 এর মৌল তোমার বি হবে, পটাশিয়াম। তারপর ডি ব্লকের প্রথম মৌল কোনটা? এটাও তো একটা কোশ্চেন। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? কোন মৌলটা প্রথম ডি ব্লকে যায়? তোমরা এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যানাডিয়াম আছে, ক্রোমিয়াম আছে, স্ক্যান্ডেনিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, তাই না? ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, স্ক্যান্ডেনিয়াম, ম্যাঙ্গানিজ। এর ভিতরে আমরা জানি ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, তাই না? ভ্যানাডিয়ামের কত? ভ্যানাডিয়ামের 23, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের হচ্ছে 24, ম্যাঙ্গানিজের হচ্ছে 25, স্ক্যান্ডেনিয়ামের হচ্ছে 21। আমরা স্ক্যান্ডেনিয়ামের একটা সুস্থিত আয়ন নিয়ে ইলেকট্রন বিন্যাস করলে সেটা, আচ্ছা সুস্থিত আয়ন নিয়ে তো অবস্থান্তর হয়। নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করো 21-এর নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা তো অবশ্যই ডি অরবিটালে যায় না। 21-এর ইলেকট্রন বিন্যাস করে দেখি আমরা। 21, আর্গন তো 18, তাই না? তাহলে আর্গনের পরে কত থাকে? আর্গনের পরে হচ্ছে আমাদের 3d আর 4s এ দুইটা দাও, 18 আর 2 কত? 20, 20-এর হাতে আছে 1 কত? তাহলে আমাদের ডি অরবিটালে একটা যায়। দ্যাট মিন্স আমাদের প্রথম যদি বলা হয় প্রথম কোন মৌলটা ডি অরবিটালের, প্রথম কোন মৌলটা যদি বলা হয়, দেখো কোশ্চেন করার সময় কিন্তু কোশ্চেনটা করেছে প্রথম মৌল কোনটা, এই কথাটাই অনেকে চোখে দেখবে না। ডি ব্লকের মৌল কোনটা, তখন হুট করে একটা দাগায় দিয়ে চলে আসবে যে ডি ব্লকের তো ভ্যানাডিয়াম হয়, ডি ব্লকের তো ক্রোমিয়াম হয়, ডি ব্লকের ম্যাঙ্গানিজ হয়। প্রশ্নে যে প্রথম কথাটা আছে, প্রথম কথাটা তোমাদের চোখে অনেকেরই পড়বে না। তো এই কোশ্চেনটা পড়ার সময় একটু চোখটা খোলা রেখে কোশ্চেন পড়বা, ঠিক আছে? ওকে, অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা কিন্তু স্ক্যান্ডেনিয়াম হবে। অ্যান্সারটা কি হবে বলো তো দ্রুত? অ্যান্সারটা কিন্তু স্ক্যান্ডেনিয়াম হবে, স্ক্যান্ডেনিয়াম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার কিন্তু স্ক্যান্ডেনিয়াম হচ্ছে বাচ্চারা। এরপরে কোশ্চেন, কোনগুলো অধাতু? আচ্ছা, কোনগুলো অধাতু? কোশ্চেনটা আসলে কোনগুলো অধাতু, হ্যাঁ কোনগুলো অধাতু, এখানে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা এখানে দেখো
এখানে আমাদের এটা হচ্ছে গ্রুপ পটাশিয়াম সোডিয়াম আছে, ক্যালসিয়ামও যদি আছে মিলে, এটা ধাতু, খাট ধাতু, ধাতুর ভিতরে পড়ে ধাতু। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অ্যান্টিমনি এটাও ধাতুর ভিতরে পড়ে। আর নিয়ন, আচ্ছা এখানে আমাদের এখানে মিলানো আর কি, নিষ্ক্রিয় মিলানো। কিন্তু আমরা সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলো হচ্ছে অধাতু বা অপধাতু বলতে পারো। তোমার হচ্ছে এটা মেটালয়েড নামেও পরিচিত, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারও তোমরা পড়েছো মেবি। তাহলে আমাদের এখানে কোনগুলো অধাতু বলো তো বাচ্চারা, কোনগুলো অধাতু দ্রুত বলো, কোনগুলো অধাতু দ্রুত বলতে হবে, কোনগুলো অধাতু। কোশ্চেনটা হচ্ছে এখানে অপধাতু বললে ভালো হইতো আর কি, অপধাতু বললে বুঝাইতে সুবিধা হইতো। অপধাতুগুলোর নাম তো আমরা জানি সবাই। অপধাতু কি কি আছে বলো তো? বোরন আছে, সিলিকন আছে, তারপরে জার্মেনিয়াম আছে, তারপরে হচ্ছে আর্সেনিক, বোরন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলা কিন্তু আমাদের অপধাতু, তাই না? তারপরে হচ্ছে টেলুরিয়াম আছে, পলোনিয়াম আছে, তারপরে অ্যান্টিমনিও আছে। তাহলে এগুলো সব হচ্ছে অপধাতু বা মেটালয়েড। তো এখানে অধাতু দিছে কোশ্চেন, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখলাম এখানে সবগুলাতেই ধাতু এবং নিষ্ক্রিয় গ্যাস মিলানো আছে, এখানে ধাতু আছে, এই যে নিকেল একটা ধাতু। তো এইখানে আমরা ধাতু দেখতে পাচ্ছি না, সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক এরা অধাতু। তাহলে অ্যান্সারটা আলটিমেটলি আমাদের কি হচ্ছে? অ্যান্সারটা কিন্তু আমাদের আলটিমেটলি একের দিকেই যাচ্ছে, তাই না? এ হচ্ছে অ্যান্সার, ওকে। তারপরে কোনটি মিথক্ষার ধাতু? দেখো মিথক্ষার বলতে যারা পানির সাথে বিক্রিয়া করে মাটি তোমার হচ্ছে ক্ষার তৈরি করে আর কি, বুঝছো? ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, মানে মৃদু ক্ষার তৈরি করে আর কি, খুব তীব্র ক্ষার না, মৃদু টাইপের ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলে, বা মাটি থেকে এদেরকে পাওয়া যায়, এর জন্য মৃৎক্ষার বলে। গ্রুপ 2 এর মৌলদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলতে পারি। গ্রুপ 2 এর মৌলগুলো সবাই পারি না আমরা বাচ্চারা? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বুঝছো? চান্স পাওয়ার পরে সেলিব্রেশন প্রোগ্রামে আমরা বলবো এই সবাই বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে তাড়াতাড়ি বাটিতে রাখো, বুঝছো? তাই সেলিব্রেশন প্রোগ্রামে যেতে হলে কি করতে হবে? এই 2টা দিন অনেক চেষ্টা করতে হবে, অনেক, একদম নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। শেষ ট্রাই, বুঝছো? শেষ ট্রাই মানুষ কিরকম ট্রাই করে বলো তো? একদম লাস্ট ট্রাই কিন্তু জান প্রাণ দিয়ে ট্রাই করে। ওই জান প্রাণ দিয়ে তোমাকে ট্রাই করতে হবে। এখানে স্ট্রনসিয়াম হবে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে মানে কি বলতো? সরিয়ে মানে হচ্ছে স্ট্রনসিয়াম। সরিয়ে মানে কি বলতো? সরিয়ে মানে হচ্ছে স্ট্রনসিয়াম। আচ্ছা, সরিয়ে মানেই হচ্ছে স্ট্রনসিয়াম। আচ্ছা, তারপরে দেখি বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? বিরল মৃত্তিকা রেয়ার আর্থ মেটালস বলা হয়, এগুলোকে সহজে পাওয়া যায় না। রেয়ার আর্থ মেটালস এটা তোমার এ ব্লক ভিত্তিক মৌলতে পাওয়া যায়। বিরল মৃত্তিকা ধাতু কোথায় পাওয়া যায় বলো তো? বিরল মৃত্তিকা ধাতু কোথায় পাওয়া যায়? তাড়াতাড়ি বলো। বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে পাওয়া যায়? বিরল মৃত্তিকা ধাতু কিন্তু গ্রুপ 3 তে পাওয়া যায়। বিরল মৃত্তিকা ধাতু গ্রুপ 3 তে, এবং এটা হচ্ছে এ ব্লক ভিত্তিক মৌল। এ ব্লকে যদি যেতে হয়, আসলে এ ব্লকে যেতে হলে কিন্তু আমাদের ডি ব্লকও যেতে হয়, তাই এটাকে 3B-ও বলতে পারো। পর্যায় সারণীতে 3B-তে আছে, ষষ্ঠ পর্যায়ে আছে। কোথায় আছে বিরল মৃত্তিকা? বিরল মৃত্তিকা কিন্তু ষষ্ঠ পর্যায়ে, গ্রুপ 3-তে। কত পর্যায়ে বিরল মৃত্তিকা? কত পর্যায়ে বাচ্চারা? ষষ্ঠ পর্যায়ে, এবং গ্রুপ 3-তে আছে। ষষ্ঠ পর্যায়ে গ্রুপ 3-তে বিরল মৃত্তিকা রেয়ার আর্থ মেটালরা কোন ব্লক ভিত্তিক? রেয়ার আর্থ মেটালরা কিন্তু এফ ব্লক ভিত্তিক। রেয়ার আর্থ মেটালরা কোন ব্লক ভিত্তিক বাচ্চারা? রেয়ার আর্থ মেটালরা হচ্ছে এফ ব্লক ভিত্তিক। রেয়ার আর্থ মেটালরা কোন ব্লক ভিত্তিক? এই যে দেখো এখানে লেখা আছে, তৃতীয় গ্রুপের ষষ্ঠ পর্যায়ে এ ব্লক ভিত্তিক যারা, তাদেরকে প্রকৃতিতে অর্থাৎ পৃথিবীতে কম পরিমাণে পাওয়া যায়, রেয়ার তারা। তাই এইটা হচ্ছে গ্রুপ কত? গ্রুপ 3। এবং যেহেতু এ ব্লকে গেছে তাহলে সে অবশ্যই ডি ব্লকেও গেছে, 3-এর বিও হইতে পারে, বুঝছো? অপশনে যদি বি থাকে সমস্যা নাই। ওকে, তাহলে পরের কোশ্চেনে চলে যাই আমরা। এ ব্লকের মৌলের সংখ্যা কয়টি? এটা আমরা এর আগেও আসছি পড়ে, রিপিট হয়েছে কোশ্চেন। 36টা হবে আনসার, 36টা। তারপর চলে যায় পরবর্তী কোশ্চেন, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যেতে থাকলে আমাদের ধাতব বৈশিষ্ট্য কমতে থাকে। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যেতে থাকলে কি কমে বাচ্চারা? পর্যায় সারণীর আমরা যদি বাম থেকে ডানে যাই, বাম দিকে সব কারা? বাম দিকে সব ধাতুরা। ডান দিকে কারা বলো তো? ডান দিকে সব অধাতুরা। তো অধাতুরা যারা, অধাতুর এদিকে জারণ বৈশিষ্ট্য বাড়তে থাকে। ধাতুরা মূলত কি হয়? ধাতুরা মূলত বিজারক হয়। আর অধাতুরা কি হয়? অধাতুরা কিন্তু জারক হয়। তাহলে তীব্র জারক কারা? একদম 17 নম্বর গ্রুপ। তীব্র জারক কারা বলো তো বাচ্চারা? 17 নম্বর গ্রুপ। দ্যাট মিনস হ্যালোজেন কারা? সামুদ্রিক লবণ উৎপন্নকারী যারা। কে আছে সেখানে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু তীব্র জারক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু তীব্র জারক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু তীব্র জারক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু তীব্র জারক।
আচ্ছা কোনো কোশ্চেন কি সমস্যা হয়েছে? এ ব্লক মৌলের সংখ্যা, ও এ ব্লক মৌলের সংখ্যা হ্যাঁ 27টা, সরি আমি পি দেখে ফেলছি, থ্যাংক ইউ। আচ্ছা এটা 27টা, এটা স্লিপ অফ টাং। আচ্ছা এই যে দেখো এখানে দেওয়াই আছে এ ব্লক মৌলের সংখ্যা 27টা, এই তোমরা ধরতে পারছো, দেখছো আমি সারা রাত জাগনা তো ঘুমাই নেই তো এটা হয়তো বা খেয়াল করিনি চোখে। ঠিক আছে এই তো তোমরা ধরতে পারছো, এটা অনেক ভালো একটা বিষয়। তারপর দেখো নিচের কোন যৌগের দুইটি মৌল অষ্টক সম্প্রসারণ করতে পারে? অষ্টক সম্প্রসারণ কারা করতে পারে? যাদের খালি ফাঁকা ডি অরবিটাল আছে বাচ্চারা, যাদের ফাঁকা ডি অরবিটাল আছে তারাই অষ্টক সম্প্রসারণ করতে পারবে। তো এখানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে আলটিমেটলি দেখা যায় অ্যালুমিনিয়ামের ফাঁকা ডি অরবিটাল নাই, অ্যালুমিনিয়ামের ফাঁকা ডি অরবিটাল নাই। হ্যাঁ অ্যালুমিনিয়াম 13 তো পারমাণবিক সংখ্যা, 13 ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 1s2 2s2 2p6 2p6 কত হইল আমাদের? 10 হইলো তাই না? আর তারপরে কত 3s2 3p কত আলটিমেটলি আমাদের 1 তাই না? p তে 1, তাহলে আমাদের কত হইলো? 13 হইলো। এখানে তো ফাঁকা হচ্ছে না আসলে, ডি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে না, তাহলে আলটিমেটলি আমাদের একদম সিলিকন আর ফসফরাস হবে। কি হবে বলো তো? একদম সিলিকন আর ফসফরাস হবে, এরা অষ্টক সম্প্রসারণ করতে পারে। যারা অষ্টক সম্প্রসারণ করতে পারে তাদের ফাঁকা ডি অরবিটাল থাকে, যারা অষ্টক সম্প্রসারণ করতে পারে তাদের কি থাকে? তাদের কিন্তু ফাঁকা ডি অরবিটাল থাকে। যারা অষ্টক সম্প্রসারণ করতে পারে, সব পারতেছো না? সবাই কিন্তু পারতেছো, সবাই কিন্তু পারতেছো। ওকে তাহলে দেখো আমাদের এখানে যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, সিলিকন হচ্ছে 14, ফসফরাস হচ্ছে 15 তাই না পারমাণবিক সংখ্যা, তাহলে তারাই কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে। অষ্টক সম্প্রসারণ বলতে ডি অরবিটাল ইলেকট্রন উত্তেজিত করে দেওয়া আর কি, তো জানো এটা। ওকে তারপরে কোশ্চেনটা দেখি কি আছে, নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? এই আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রেও আমাদের এই সেই যার ফাঁকা ডি অরবিটাল আছে সেই আর্দ্র বিশ্লেষিত হবে মূলত। তো এখানে আমরা যদি চিন্তা করি কার্বনের কথা, কার্বনের ডি অরবিটাল কেমনে থাকবে? কার্বন তো 2 নাম্বার পর্যায়ে থাকে। তারপর সোডিয়াম, সোডিয়ামের ডি অরবিটাল তো নাই, সোডিয়ামও তোমার যাচ্ছে না। তারপরে সিলিকন, কার্বন, কার্বনও যাচ্ছে না। যার ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে সিলিকনেরই, যার ফাঁকা ডি অরবিটাল আছে সেই মূলত আর্দ্র বিশ্লেষিত হবে। তাহলে আর্দ্র বিশ্লেষিত কে হবে? সিলিকন টেট্রাক্লোরাইড, এটা সিলিসিক অ্যাসিড তৈরি করে, পানির সাথে মিশ্রিত হয় আর্দ্র বিশ্লেষিত হয়ে। তাহলে নিচের কোনটা আর্দ্র বিশ্লেষিত হবে বলো তো বাচ্চারা? হ্যাঁ পিডিএফ দিব, ওয়েট করো পিডিএফটা দিব। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তাহলে যার ফাঁকা ডি অরবিটাল আছে সেই আর্দ্র বিশ্লেষিত হবে। তাহলে এখানে আর্দ্র বিশ্লেষিত কে হবে না? কার্বন টেট্রাক্লোরাইড হবে না। এটা একটা কোশ্চেনই আছে হাজারি স্যারের বইতে যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, এরকম টাইপের কোশ্চেনই আছে। ওকে দেখো সিলিসিক অ্যাসিডের সংকেত একবার পড়ে যাও। হ্যাঁ এই যেটা সিলিসিক অ্যাসিডের সংকেত, এটা কিন্তু আসতে পারে। সিলিসিক অ্যাসিডের সংকেত কোনটা বলা যায় না। এরপর দেখো NS1 যোজ্যতা স্তরে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NS1 বলতে আসলে কোন গ্রুপ বোঝায়? NS1 s অরবিটালে একটা ইলেকট্রন, এটা কি গ্রুপ 1 বোঝায় না বাচ্চারা? এটা কি গ্রুপ 1 বোঝায় না? গ্রুপ 1 এর মৌলদের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয় না? গ্রুপ 1 এর মৌলদের কিন্তু ক্ষার ধাতু বলা হয়। তাহলে তারা কি উৎপন্ন করবে? তাহলে তারা কিন্তু ক্ষার উৎপন্ন করবে। তাহলে তারা কি উৎপন্ন করবে? তাহলে তারা কিন্তু ক্ষার উৎপন্ন করবে। তাহলে তারা কিন্তু ক্ষার উৎপন্ন করবে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে তারা ক্ষার উৎপন্ন করবে। এরপরে যেটা তো জানোই তোমরা, তারা হচ্ছে ক্ষার উৎপন্ন করে গ্রুপ 1 এর মৌল। দৈত্যাকার অণু কোনটা? দৈত্যাকার মৌল বলা হয় হচ্ছে সিলিকনকে। জায়ান্ট মলিকিউল, জায়ান্ট মলিকিউল, জায়ান্ট মানে কি? জায়ান্ট মানে দৈত্য না? জায়ান্ট মানে দৈত্য। সিলিকনকে বলা হয় জায়ান্ট মলিকিউল। সিলিকনকে কি বলা হয় বাচ্চারা? সিলিকনকে বলা হয় জায়ান্ট মলিকিউল। তাহলে সিলিকন ডাইঅক্সাইডকে কি বলা হবে? সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার মৌল বলা হবে না? সিলিকন ডাইঅক্সাইডকে কি বলা হবে? দৈত্যাকার মৌল বলা হবে। দৈত্যাকার অনেক বড়, এটা দেখো বইতে আছে, অনেক বড় একটা সংকেত। তাহলে দৈত্যাকার মৌল কোনটা? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দৈত্যাকার মৌল। দৈত্যাকার মৌল দেখো সিলিকনকে বলা হয় জায়ান্ট মলিকিউল এবং সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দৈত্যাকার অণু। সিলিকন হচ্ছে জায়ান্ট মলিকিউল, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দৈত্যাকার অণু। ওকে ভুলবা আর জীবনে? কোন যৌগটি সম্ভব নয়? সম্ভব না। দেখো এখানে একটা যৌগ সম্ভব না, কোন যৌগটা সম্ভব না? এটা আছে অ্যালুমিনিয়াম আর নাইট্রোজেন। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, নাইট্রোজেনের 5টা 3টা মিলে ওরা যৌগ তৈরি করবে, যে কোনো ভাবে ওরা মিলে যাবে। AIN মিলে যাবে, এরাও মিলে যাবে, এরা PCl5 ও মিলে যাবে, কারণ তার অষ্টক সম্প্রসারণ সম্ভব। ফসফরাস যোজ্যতা 3ও দেখায়, ফসফরাস যোজ্যতা 5ও দেখায়, তাই PCl5 হবে। কিন্তু NCl5টা হবে না, NCl3 হবে। NCl5 হবে না, NCl3 হবে। নাইট্রোজেনের শেষ কক্ষপথ, নাইট্রোজেনের ইলেকট্রন কত? নাইট্রোজেনের হচ্ছে 7টা তাই না? আচ্ছা তাহলে 1s2 2s2
2p3 এই 2p3 কে আমি চাইলেও আর বাড়াইতে পারবো না কেন বাড়াইতে পারবো না বলো তো বাচ্চারা কারণ p এর পরে d অরবিটাল নাই দ্বিতীয় কক্ষপথে আমাদের কোনো d অরবিটাল নাই যদি ফাঁকা d অরবিটাল থাকতো আমি টেনে বাড়াই দিতাম যে কোনো ভাবে কিন্তু পারতেছি না এখন তাহলে আলটিমেটলি এর সাথে কয়টা ক্লোরিন এসে যুক্ত হতে পারবে 3টা ক্লোরিন এসে যুক্ত হতে পারবে তাহলে আমাদের NCl3 হতে পারে NCl5 হতে পারে না NCl3 হতে পারে NCl5 হতে পারে না NCl3 হতে পারে NCl5 হতে পারে না ওকে NCl3 হতে পারে কিন্তু NCl5 হতে পারে না BBB ঠিক আছে হ্যাঁ BBB आंसर কত হবে BBB হবে এই যে দেখছো আমাদের এখানে কিন্তু শেষে NCl5 হতে পারে না NCl3 হতে পারে নিষ্ক্রিয় গ্যাসটি P ব্লকের মৌল নয় আচ্ছা কোন নিষ্ক্রিয় গ্যাসে P ব্লকের মৌল নয় নরমালি আমরা দেখি যে নিষ্ক্রিয় গ্যাস যারা তাদের সবারই P ব্লকটা ফিল আপ থাকে তাই না যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের সবারই P ব্লকটা কি থাকে যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের সবারই P ব্লকটা কিন্তু ফিল আপ থাকে কিন্তু এখানে আমরা দেখতেছি P ব্লক কার ফিল আপ হবে না হিলিয়ামের কিন্তু P ব্লক ফিল আপ হবে না হিলিয়ামের কিন্তু P ব্লক ফিল আপ হবে না আচ্ছা হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু P ব্লকটা ফিল আপ হবে না হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু P ব্লকটা ফিল আপ হবে না ওকে হিলিয়ামের ক্ষেত্রে P ব্লকটা ফিল আপ হবে না একজন বলছে এটা আরেকবার বুঝাইতে না দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করার পরে P তে কয়টা ইলেকট্রন গেছে P তে কিন্তু আমাদের 3টা ইলেকট্রন গেছে এখন আমরা P কে যদি আমরা PX PY PZ হিসেবেও দেখি তাহলে এই যে এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে তাহলে সিঙ্গেলের সাথে প্রতিটার সাথে একটা করে আমরা যদি ক্লোরিন নিয়ে আসি তাহলে আমাদের আলটিমেটলি সর্বোচ্চ হতে পারে NCl3 হতে পারে আমি কি এই 2s থেকে এখান থেকে একটা ইলেকট্রন বানিয়ে আরেকটা ইলেকট্রন কি এখানে কোনো 2d বলতে কাউকে দিতে পারতেছি না কিন্তু 3d থাকলে যদি 3 নম্বর পর্যায়ে যেত মৌলগুলো বড় মৌল হইতো তাহলে আমি কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারতাম তাই আমাদের অষ্টক সম্প্রসারণ সম্ভব হচ্ছে না অষ্টক সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলে শুধু NCl3 সম্ভব NCl5 সম্ভব না ক্লিয়ার বাচ্চারা এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপর চলে যাই পরবর্তী কোশ্চেনে আমাদের নিচের কোন মৌলটি জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে ভ্যানাডিয়াম কোবাল্ট ক্রোমিয়াম আয়রন সবারই আমরা একাধিক পরিবর্তনশীল জারণ মান দেখি তাই না বাচ্চারা আয়রনের ক্ষেত্রে তো 2+ আর 3+ দেখি আমরা 2 আর 3 দেখি আয়রনের ক্ষেত্রে 2 আর 3 দেখি ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও দেখি 2 আর 3 আছে কোবাল্টের ক্ষেত্রে এরকম আমরা 2 3 এরকম দেখতে পাই বুঝছো কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ 6 পর্যন্ত যাইতে পারি ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 6 পর্যন্ত যাইতে পারি আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 7 পর্যন্ত যেতে পারি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সর্বোচ্চ 7 পর্যন্ত যেতে পারি কিন্তু আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারি ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারি ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারি তাহলে অ্যানসারটা সর্বোচ্চ জারণ মান কে দেখাতে পারে বলো তো সর্বোচ্চ জারণ মান কিন্তু ক্রোমিয়াম দেখাতে পারে ক্রোমিয়াম 2 3 6 পর্যন্ত যেতে পারে ম্যাঙ্গানিজ 7 পর্যন্ত যেতে পারে ক্রোমিয়াম 6 পর্যন্ত যেতে পারে ম্যাঙ্গানিজ 7 পর্যন্ত যেতে পারে ওকে আচ্ছা ঠিক আছে তারপরে যাই পরের কোশ্চেন কি আছে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা এটা দেখো বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা এই কোশ্চেনটা একটু জটিল এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো আমি এটার ব্যাখ্যাটা খুব ভালো করে দেখার জন্য AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্পটাও নিয়েছিলাম আমি এমনি তো বুঝতেছিলাম কি হবে কিন্তু আরো ভালো ব্যাখ্যা যাতে দেওয়া যায় এই জন্য হেল্প নিলাম দেখলাম সেই লেভেলের অ্যান্সার দিয়েছে মেডিকেল আর্ট আমি এটা পোস্টও করেছি সকালবেলা আমি যখন এগুলো চেক করতেছিলাম সকালে সারা রাত তো চেক করছি সকালেও চেক করছি মানে তোমাদের ক্লাসটা যাতে সুন্দর হয় সেটা আমরা করে যাচ্ছি আমাদের সর্বোচ্চ ট্রাই করেছি তোমরা নিজেদের সর্বোচ্চ ট্রাই করছো কিনা নিজেকে জিজ্ঞাসা করো আর এই 2 দিন পড়াশোনা করো তাইলেই হবে বুঝছো নিজের কাছে ক্লিয়ার থাকো দেখো আমাদের এখানে কোনটা হচ্ছে আমাদের এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব হ্যাঁ ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে আসলে এটার অ্যান্সারটা কি হয় এখানে একটা ব্যাপারটা আমি তোমাদের দেখাচ্ছি ইলেকট্রন বিন্যাসটা লিখতে গেলে টাইম লাগবে আমার তাই এই ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ ওকে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস আমরা ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত জানি বলো তো বাচ্চারা ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25 না ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কিন্তু 25 ওকে আয়রনের পারমাণবিক সংখ্যা কত জানো 26 না আয়রন পারমাণবিক সংখ্যা কিন্তু 26 ক্রোমিয়ামের কত জানো ক্রোমিয়ামের কত 24 না 24 আমি পাশে লিখে রাখলাম একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা একটু ধৈর্য ধরে বুঝতে হবে দেখো আমরা 25 থেকে যদি 2 চলে যায় থাকে কত 25 থেকে 2 চলে গেলে আমাদের থাকে 23 না 23 তাহলে ম্যাঙ্গানিজ 2+ এ ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের 23 করতে হবে না 23 এর ইলেকট্রন বিন্যাস করতে হবে আর 23 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা আলটিমেটলি 3d তে কয়টা গেল 3d তে 5টা গেল ওকে 3d তে 5টা গেছে এইটুকু থামো তারপরে আমাদের দেখো আয়রন 2+ এ যদি করি আলটিমেটলি আমাদের 3d তে কিন্তু 6টা যায় আয়রন 2+ এ করলে 3d তে কয়টা যায় আয়রন 2+ এ করলে 3d তে কয়টা যায় 3d তে কিন্তু 6টা যায় 6টা আচ্ছা তারপর দেখো আমাদের এখানে ক্রোমিয়াম
যদি 3+ করো তাহলে কয়টা হবে এখানে? এখানে হচ্ছে 21 হবে, তাই না? 21-এর হিসাব করলে আমাদের 3D তে কয়টা যায়? 3D তে 3টা যায়। আচ্ছা, এখন আমরা যদি 3D তে ডি গুলোর আরো উপস্তর ভাগ করি তাহলে DXY 5টা উপস্তরে ভাগ করা যাবে, তাই না? প্রতিটাতে আমরা 2টা করে ইলেকট্রন দিতে পারবো। 3DXY, 3DYZ, 3DZX, 3DX² - Y², 3DZ²। ওকে, আমরা যদি প্রত্যেকটাতে বিজোড় ইলেকট্রন, এখানে বলছে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম, কার কয়টা বিজোড় ইলেকট্রন আছে, আমি যদি এখানে এই 5টাকে, আমরা জানি যে সবাই প্রথমে কি করে? একমুখী হয়ে প্রবেশ করে, তাই না? হুন্ডের নিয়ম অনুসারে। তো আমাদের যেহেতু এখানে 5টা আছে, আমরা প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে কয়টা কয়টা করে দিয়ে দিলাম? প্রত্যেকটাতে একটা একটা করে। তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা পেলাম? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা পেলাম বাচ্চারা? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা পেলাম? দ্রুত বলো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা পেলাম? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কিন্তু বিজোড় ইলেকট্রন আমরা 5টা পেয়েছি। ওকে, তারপর দেখো আয়রনের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে আমাদের 6 আছে, তাই না? 6 আছে। আমরা প্রথমে একটা একটা করে দিয়ে যাই, প্রথমে একটা একটা করে দিয়ে যাই, একটা একটা করে দিয়ে গেলাম। ওকে, দিয়ে গেলাম। এরপরে আমাদের হাতে আরেকটা আছে না? আরেকটা আছে। এবার বিপরীত স্পিনে আরেকটা প্রবেশ করবে না? বিপরীত স্পিনে আরেকটা প্রবেশ করলো। আমাদের কিন্তু 6টা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বিজোড় কয়টা? আয়রন 2+ এর ক্ষেত্রে বিজোড় কয়টা বাচ্চারা? আয়রন 2+ এর ক্ষেত্রে বিজোড় কয়টা? দ্রুত বলো তো, আয়রন 2+ এর ক্ষেত্রে বিজোড় কয়টা? আয়রন 2+ এর ক্ষেত্রে বিজোড় কয়টা? তাড়াতাড়ি বলো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আয়রনের 2+ এর ক্ষেত্রে বিজোড় কিন্তু আমরা এখানেই পেলাম কয়টা? বিজোড় কিন্তু আমরা 4টা পেয়েছি। বিজোড় আমরা 4টা পেয়েছি। ওকে, এরপরে আমাদের 3Dর ক্ষেত্রে আর কি করবো? আমাদের তো এখানে x² - y² z² তো ফাঁকাই যাচ্ছে, আমাদের এখানে 3টাই, তাই না? এটা তো আর তেমন কিছু না। তাহলে এখন দেখো সিরিয়াল যদি করতে হয় তাহলে ম্যাঙ্গানিজটা আগে আসবে, তারপরে আয়রন যাবে, তারপর ক্রোমিয়াম যাবে না? যারা তোমরা 2 নাম্বারটা বলতেছিলা তারা দেখো 2 নাম্বারটা কি হয়? হয় না। আমাদের বিজোড় ইলেকট্রন চেয়েছে এখানে। তাহলে বিজোড় ইলেকট্রনটা বের করার জন্য আমাদের লাস্ট কক্ষপথটাকে ব্রড করতে হবে না? ব্রড করে তারপরে একটা একটা করে ইলেকট্রনগুলো দিতে হবে না? দিতে হবে। দেখো তো বুঝেছো কিনা? এই কোশ্চেনটা বোঝা আমাদের অনেক দরকার ছিল, কিন্তু এটা আসার মতো একটা কোশ্চেন। এটা আসলে না পারলে কিন্তু মন খারাপ হবে। আমি কিন্তু সুন্দর করে বুঝাইছি, বুঝছো তোমরা? দেখো তো বাচ্চারা, বুঝছো কিনা দ্রুত বলো তো। এই টাইপের কোশ্চেনগুলো সলভ করলেই ভালো হয়। হ্যাঁ, এই যে এগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সবই করাচ্ছি। অনুশীলন MCQ যেগুলো ব্যাখ্যা না দেওয়ার ওগুলো তাড়াতাড়ি টেনে যাবো, যে দরকার ওটা অনেক বুঝাই দিব। আমাদের এই অ্যান্সারটা বুঝছি সবাই? আমাকে একটু বলতে হবে। সবাই একটু বলো তো, এখানে যে অনেকগুলো স্টুডেন্ট আছো, সবাই কি বুঝছো? আমাকে একটু বলো তো, সবাই বুঝছো কিনা? আশা করি সবাই বুঝছো। আচ্ছা, আপু আরেকবার বলেন। ওকে, দেখো আমাদের এখানে তো ইলেকট্রন 23টা, ম্যাঙ্গানিজের বুঝছোই কেন 23টা? 25 থেকে 2 বিয়োগ দিছি, কেন দিছি? কারণ 2+। আয়রনের ক্ষেত্রে 26 থেকে 2 বিয়োগ দিছি, কেন দিছি? কারণ 2+। ওকে, তারপরে ক্রোমিয়াম থেকে 3 বিয়োগ দিছি, কেন? 3+। 21টা আছে। তো ইলেকট্রন বিন্যাস করার পরে আলটিমেটলি আমাদের ইলেকট্রনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে 3D তে গেছে, D তে 5টা গেছে। D এর যদি আমরা আরো উপস্তরে ভাগ করি, DX ও XY, DYX, DZX, DX² - Y², DZ², এভাবে হয় না? এইভাবে হয় উপস্তরে ভাগ করলে। ওকে, আমরা উপস্তরে ভাগ করার পরে আমরা প্রত্যেকটাতে কয়টা করে প্রথম ইলেকট্রন দিব? প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন দিব। হুন্ডার নিয়ম অনুসারে প্রথমে সবাই একমুখী হয়ে প্রবেশ করবে, তাই না? সবাই একমুখী হয়ে প্রবেশ করছে, 5টাতে 5টা দিয়ে দিছি। ওকে, আমার আর ঝামেলা নাই। তারপরেরটাতে আমাদের 6টা আছে। সবাই একমুখী হয়ে প্রবেশ করার পরে একটা ইলেকট্রন উল্টামুখী হয়ে প্রবেশ করবে না? একটা ইলেকট্রন উল্টামুখী হয়ে আবার প্রবেশ করবে। একটা তারপরে আমাদের তাহলে থাকে কয়টা? 4টা থাকে বিজোড়। তারপর বাকিটা তো 3টা। বুঝছো? আশা করি সবাই বুঝছো। ওকে, এই তো ক্লিয়ার বাচ্চারা? ওকে 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 ওকে, তারপর চলে যাই তাহলে আমাদের নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? এটা তো একটা কোশ্চেন। নিকেল 2+ এ কয়টা বাচ্চারা? এরা এখন তোমরা বলো নিকেল 2+ এ কয়টা? নিকেল তো 28, তাই না? নিকেল 28। যদি 28কে আমি কত করি? 28কে 26 হয়ে যাবে না? 26 হয়ে যাবে। 26-এর ইলেকট্রন বিন্যাস করতে হবে আমাদের। 26-এর ইলেকট্রন বিন্যাস যদি করো আলটিমেটলি 26 তো আমাদের তাহলে আর্গন নিয়ে নেই 18 চলে গেছে। হাতে আছে কত? 18 হইলে এখন 3D যদি করি আমরা আলটিমেটলি কত আসে আমাদের? 3D আচ্ছা, এখানে তো আমরা আর্গন দিলাম। 3D তে আমাদের আলটিমেটলি যাবে কয়টা? 8টা যাবে, তাই না? হিসাব করে 26 করার জন্য 3D তে 8টা যাইতে হইতেছে না? 2+ তো। আচ্ছা, তাহলে 8টা। আলটিমেটলি আমাদের এখানে কিন্তু 4S ছিল, 4S এ 2টা ছিল, কিন্তু আমরা এই যে 2+ করার জন্য 4S এরটা বাদ দিয়ে দিছি, তাই না? 2টা নিয়ে গেছি 4S থেকে। কারণ আমাদের D তে কয়টা আছে? D তে 8টা আছে। ওকে, 8টা। তাহলে আমরা এখন D কে ভাগ করবো। 3DXY, 3D আচ্ছা YX, তারপর হচ্ছে 3DZX, তারপর 3DX² - Y², 3DZ²। এখন আমরা কি করব? প্রত্যেকটাতে অযুগ্মভাবে প্রবেশ করাবো না একটা একটা করে?
প্রত্যেকটাতে আমরা অযুগ্মভাবে একটা একটা করে প্রবেশ করাবো, একটা একটা করে প্রবেশ করাবো, কারণ আমাদের রুলসটা এটা হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো প্রথমে একমুখীভাবে প্রবেশ করবে। এরপরে এখন 5টা হয়ে গেছে, আমাদের হাতে আর কয়টা আছে বাচ্চারা? 8টা থেকে, তাহলে আর হাতে 3টা আছে, তাহলে আমরা 3টা আবার উল্টোভাবে প্রবেশ করাই দিই, 3টে উল্টোভাবে প্রবেশ করাই দিই। এখন তোমরা বলো অযুগ্ম বা বিজোড় কয়টা আছে? অযুগ্ম বা বিজোড় কয়টা আছে বাচ্চারা? অযুগ্ম বা বিজোড় কয়টা আছে দেখো তো, বুঝছো কিনা? অযুগ্ম বা বিজোড় কয়টা আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে কৃষিতে, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে একটা চলে আসলে আসতে পারে। তাহলে অযুগ্ম বা বিজোড় কয়টা এখানে? অযুগ্ম বা বিজোড় কিন্তু আমাদের এখানে 2টা। অযুগ্ম বা বিজোড় কয়টা আছে দ্রুত বলো তো, অযুগ্ম বা বিজোড় কয়টা আছে? অযুগ্ম বা বিজোড় কিন্তু 2টা আছে। এটা কি বুঝাইতে পারছি আমি? এই কোশ্চেনটা কি বুঝাইতে পারছি কিনা কমেন্ট করে জানাইতে হবে। এই কোশ্চেনটা কি সবাই বুঝছো কিনা? যদি আগের কোশ্চেনটা কেউ বুঝে থাকে তাহলে এই কোশ্চেনও সে বুঝবে, যদি আগের কোশ্চেন কেউ বুঝে থাকে তাহলে এই কোশ্চেনও কিন্তু বুঝবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। আশা করি এই কোশ্চেন ক্লিয়ার হয়েছে। এখানে বলছে PS4+ আয়নে কয়টি ইলেকট্রন আছে? PS4+ আয়নে কয়টা ইলেকট্রন আছে? ফসফরাসের কয়টা? ফসফরাসের কয়টা বাচ্চারা? 15টা। ফসফরাসের কয়টা? 15টা। তারপরে হাইড্রোজেনের 4টা হাইড্রোজেন, তাহলে একটা একটা করে কয়টা? একটা একটা করে 4টা। ওকে, 4টা। একটা পজিটিভ আয়ন আছে, পজিটিভ থাকলে প্লাস করবো না মাইনাস করবো? তাড়াতাড়ি বলো দেখি তোমরা কি জানো। পজিটিভ থাকলে প্লাস করবো না মাইনাস করবো? পজিটিভ থাকলে প্লাস করবো না মাইনাস করবো? পজিটিভ থাকলে প্লাস করবো না মাইনাস করবো? পজিটিভ থাকলে মাইনাস করে দিব 1, তাহলে আসে কত? 19 থেকে আমাদের 19 থেকে বিয়োগ করবা 1, তাহলে হয় কত? 18। দেখো তো অ্যান্সার কত হবে? দ্রুত অ্যান্সারটা কত হবে? তাড়াতাড়ি বলো। অ্যান্সারটা কিন্তু কত হবে? অ্যান্সারটা সি হবে, অ্যান্সারটা সি হবে। ওকে, তাহলে অ্যান্সারটা সি। বুঝাইতে পারছি আমি? আশা করি বুঝাইতে পারছি। এরপর নিচের কোনটা প্যারাম্যাগনেটিক? দেখো প্যারাম্যাগনেটিক হচ্ছে, প্যারা কখন হয় বলো তো? আমরা যখন সিঙ্গেল থাকি, বিজোড় অবস্থায় থাকি, তখনই প্যারা লাগে না তোমাদের? যখন তোমরা বিজোড় অবস্থায়, তখনই তোমাদের কাছে প্যারা লাগে লাইফটা। কিন্তু যদি ডাবল হয়ে যাও, তুমি অর্ধেক পড়লা, সে অর্ধেক পড়লে, পরীক্ষা হলে একটু দেখা দেখি করলা, কিন্তু কৃষি পরীক্ষাতে যা সিট একসাথে কমন পাবা না, বুঝছো? তাই নিজের পড়া পড়ো, প্যারা নিয়ে নিজের পড়া পড়ো। যেখানে বিজোড় ইলেকট্রন সেখানেই আমাদের কি হবে? যেখানেই আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা বিজোড় ইলেকট্রন পাবো, সেখানেই কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক অবস্থা থাকবে। জিঙ্কের হচ্ছে কত? 30, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা। কপারের মেবি 29, কপারের। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের 20। ম্যাগনেসিয়ামের কত? 12। তোমরাই বলো তো এখানে বিজোড় কোনটা মনে আছে? জেনে বিজোড় মনে করবা, ওইটারই দিয়ে দিবে অ্যান্সার। যেখানে বিজোড় ওইটারই দিয়ে দিবে অ্যান্সার। এখানে বলো তো বিজোড় অযুগ্ম ইলেকট্রনের হিসাবটা আর একটু প্রবলেম। সিয়াম, নেট প্রবলেম ছিল কেন? সিয়াম তুমি এই জায়গাটা টেনে দেখতে হবে, আমি অনেকক্ষণ ওই আগেরটাও বুঝাইছি অযুগ্ম কিভাবে বের করতে হয়, এটা কিন্তু সবাই বুঝছে। আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে, প্রায় 200-300 কোশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু আমাদের কপার হবে। অ্যান্সারটা কি হবে? কপার হবে। ওকে, অ্যান্সারটা কপার হবে। দেখো যে অবস্থান্তর মৌল এখানে বলছে যদিও, কিন্তু আমাদের মেইনলি ব্যাপারটা হচ্ছে এরকম, প্যারা কখন? যখন আমরা সিঙ্গেল, তখন। প্যারা কখন বলো তো বাচ্চারা? যখন আমরা বিজোড়, তখন। তাহলে আমাদের বিজোড় ইলেকট্রন কোথায় পাবো আমরা? কপারের ক্ষেত্রে 29। তুমি হিসাব করে দেখো, আলটিমেটলি শেষে বিজোড় অবস্থা থাকে। জিঙ্কের ক্ষেত্রে আমাদের 10 থাকে, D10 থাকে, 4:2 হয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে 2 থাকে, শেষে জোড় থাকে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা 2 দেখতে পাবো, এস অরবিটালে 2 থাকবে। কিন্তু কপার বেচারা শেষের দিকে একটা সিঙ্গেল অবস্থা থাকে, আর সিঙ্গেল অবস্থা থাকে বলে কি হয়? প্যারা হয়। সিঙ্গেল অবস্থা থাকে বলে কি হয়? সিঙ্গেল অবস্থা থাকে বলেই প্যারা হয়। কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান? কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান? আমরা জানি যে ম্যাঙ্গানিজের অনেকগুলো জারণ মান হয়। ম্যাঙ্গানিজের কয়টা জারণ মান হয় বলো তো বাচ্চারা? ম্যাঙ্গানিজের জারণ মান কিন্তু 2 স্থিতিশীল, 4 স্থিতিশীল, 7 স্থিতিশীল, এবং 7 হচ্ছে সর্বোচ্চ মান ম্যাঙ্গানিজের। কিন্তু এই 3 হচ্ছে অস্থিতিশীল, মানে জারণ মান ওকে, কিন্তু স্থিতিশীল না। 3+6 দুইটাই, 3+6 দুইটাই হচ্ছে অস্থিতিশীল। 3+6 দুইটাই হচ্ছে অস্থিতিশীল। 3+6 দুইটাই হচ্ছে অস্থিতিশীল। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি এখানে অ্যান্সারটা কি হবে? এখানে 3 হবে। অ্যান্সারটা কি হবে? এখানে 3 হবে। ওকে, তাহলে এটা পারছি আমরা। তারপরে কোশ্চেন এখানে কি বলছে? সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা হচ্ছে, সন্নিবেশ সংখ্যা তত তার লিগ্যান্ড যত, লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত। লিগ্যান্ড কারা? বড় জটিল যৌগ তৈরি করার সময় যারা মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে, সেন্টার মৌলের সাথে যুক্ত হয়, তারাই লিগ্যান্ড। ওকে, আমরা যদি কোবালকে মাঝখানে রাখি, কোবালকে মাঝখানে রাখার পরে আমরা চারদিকে 4টা কি দিয়ে দিলাম? অ্যামোনিয়া দিয়ে দিলাম। চারদিকে 4টা কি দিয়ে দিলাম বাচ্চারা? চারদিকে 4টা অ্যামোনিয়া দিয়ে দিলাম। চারদিকে 4টা অ্যামোনিয়া দিয়ে দিলাম, সাথে আরো কি আছে? আরো আছে 2টা ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটালি লিগ্যান্ড কত হইলো? লিগ্যান্ড কয়টা হইলো? লিগ্যান্ড 6টা। লিগ্যান্ড যদি 6টা হয়, সন্নিবেশ সংখ্যা তত লিগ্যান্ড সংখ্যা যত। লিগ্যান্ড সংখ্যা 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা। লিগ্যান্ড সংখ্যা যদি 6
ছয়টা হয়, সন্নিবেশ সংখ্যা কত? লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত, লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত, সোজা কথা, লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত, লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত, লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হতে পারছো। লিগ্যান্ড যত সন্নিবেশ সংখ্যা তত। এখানে কি বলছে? ক্রোমিয়ামের জারণ মান কত? ক্রোমিয়ামের জারণ মান একটু হিসাব করতে হবে। ক্রোমিয়ামের জারণ মান, চলো আমরা একটু এটা দেখি, লিখতে টাইম লাগবে তাই তাড়াতাড়ি নিলাম। ক্রোমিয়ামের জারণ মান এখানে খেয়াল করো, ক্রোমিয়াম চাইছে, তাহলে ক্রোমিয়ামকে আমরা এইচ ধরবো। ক্রোমিয়ামকে এইচ ধরবো না? ওকে। আর পানির টোটাল পানির জারণ মান যদি বলে তাহলে 0। পানির কয়টা আছে অণু? 4টা, তাহলে 0 ইন্টু আমরা দিলাম। এরপরে দেখো ক্লোরিনের জারণ মান আমরা জানি কত? -1, যেহেতু দুইটা আছে তাহলে -1, এবং ব্রোমিনের কত? -1, তাহলে -1। এবং এখানে আমাদের কোনো চার্জ নাই, যেহেতু চার্জ নাই তাই আমরা 0 লিখেছি, ইজ ইকুয়াল টু 0। তারপরে হিসাব করে আসো, আলটিমেটলি কিন্তু মানটা আসবে +3। তোমরা সবাই আশা করি এই জারণ মান বের করা পারো, এই জন্য আমি 10 দিলাম এখানে। জারণ মান বের করা আমরা পারি না সবাই? জারণ মান কিন্তু আমরা বের করা পারি, একদম বাচ্চাকালের হিসাব, যোগ বিয়োগের হিসাব। এই যোগ বিয়োগের হিসাব আমরা জানি। এখানে যদি উপরে কোনো আমাদের আয়ন থাকতো বা 2+3+ কিছু একটা থাকতো তাহলে সেটা এখানে বসে যেত, কিন্তু ওটা তো নাই তাই আমাদের 0 বসেছি। ওকে, ঠিক আছে, এখানে আর কিছু দেখবো না আমরা। এরপরে আসো, আমাদের এখানে বলছে কপার এবং অ্যামোনিয়ার ভিতরে কোন বন্ধন বিদ্যমান। দেখো কপার, এটা একটা জটিল যৌগ, এটা একটা কি যৌগ? এটা একটা জটিল যৌগ, টেট্রাঅ্যামিন কপার, তাই না? 4টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে। 4টা অ্যামোনিয়া যে যুক্ত হইলো, অ্যামোনিয়ারা কি দিছে বলো তো? অ্যামোনিয়ার এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করেছে না? এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে সন্নিবেশ বন্ধন বলে। এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে কি বন্ধন বলে বাচ্চারা? এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে সন্নিবেশ বন্ধন বলে, সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে, সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে কেন্দ্রীয় পরমাণুর কি সংকরণ ঘটেছে সেটা হচ্ছে কোশ্চেন। কেন্দ্রীয় পরমাণু কোনটা বলো তো? এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু আমাদের হচ্ছে আয়রন, তাই না? আয়রন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আয়রন কেন্দ্রীয় পরমাণু। কিন্তু এখানে আমাদের সন্নিবেশ সংখ্যার মান দেখি আমরা, সন্নিবেশ সংখ্যা কয়টা? 6, তাই না? আয়রনের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা কত? 6। এই 6 থেকে আমরা টেকনিক্যালি বের করতে পারবো। 6 থেকে আমরা যদি sp_d এর কথা চিন্তা করি, sp_d, তাহলে আমাদের আলটিমেটলি কত হয়? আমাদের আলটিমেটলি হয় sp3d2 হয়, বুঝছো? হিসাবে দেখো 1 1 3 4 6 এইভাবে হয়, হ্যাঁ, sp3। তো যেহেতু আমাদের এখানে সায়ানোমূলক আছে, সায়ানো এটা স্ট্রং লিগ্যান্ড, সায়ানোটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের ডিটা সামনে চলে আসে, স্ট্রং লিগ্যান্ডের ডিটা সামনে চলে আসে, এটাই মনে রেখো। আমাদের যে স্ট্রং লিগ্যান্ড থাকে, স্ট্রং লিগ্যান্ডের ডিটা কি হয়? ডি সামনে চলে আসে। তাহলে আমরা এখানে হিসাব করে দেখি, D2 দুইটা, 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে টোটাল আমাদের সন্নিবেশ সংখ্যা 6, এই মানও 6, হিসাব করে আমরা বের করছি। এবার বুঝছো, এটা টেকনিক করে পরীক্ষা হলে তাড়াতাড়ি বের করার সিস্টেম। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ডি হবে। অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো? অ্যান্সারটা কিন্তু ডি হবে। কারা জানে এ দিছো কারা? তাদের একটা ভুল হয়েছে, তোমাদেরটা হয়েছে কিন্তু একটু ভুল হয়েছে, একটু ভুলের জন্য তো মার্ক কাটা যাবে। আমাদের যেহেতু এই যে সায়ানোমূলক আছে, সিএন আছে, সায়ানেট থাকলে সিএন থাকলে এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর স্ট্রং লিগ্যান্ড যারা তাদের ক্ষেত্রে ডিটা সামনে চলে আসে। স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে ডিটা কি হয়? সামনে চলে আসে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা কিন্তু ডি হয়ে যাবে। অ্যান্সারটা ডি হয়ে যাবে। দেখছো এই যেখানে লেখা আছে স্ট্রং লিগ্যান্ড ডি, তাই সামনে চলে আসছে। ওকে, তারপরে নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ কোনটা গঠন করে বলো তো বাচ্চারা? নকল ক্রমেই ফিরছে, মনে আছে তোমাদের? নকল ক্রমেই ফিরছে, নকল ক্রমেই ফিরছে যারা, এটা দিয়ে আমাদের রঙিন যৌগ। এটা কিন্তু কৃষিতে কোশ্চেন আসছে, এটা এই কোশ্চেনটা কৃষিতেও আসছে বিগত বছরের কোশ্চেনে। নকল ক্রমেই ফিরছে নিকেল 2+, নকল ক্রোমিয়াম, নিকেল 2+, নকল ক্রমেই ফিরছে নিকেল 2+, তারপর হচ্ছে ক্রোমিয়ামও আমাদের ক্রোমিয়াম। আচ্ছা, কোন যৌগটা রঙিন না? হ্যাঁ, নিকেল, ক্রোমিয়াম 3+, আয়রন 2+, এই তিনটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। মনে রাখতে পারো, নকল ক্রমেই ফিরছে। সবাই আবার নকল করতে চায়। নকল দিয়ে নিকেল 2+, ক্রমে দিয়ে ক্রোমিয়াম 3+, ফিরছে দিয়ে আয়রন 2+। নকল ক্রমেই ফিরছে, এরা হচ্ছে রঙিন। নকল ক্রমেই ফিরছে কি বলো তো? নকল ক্রমেই ফিরছে এরা হচ্ছে রঙিন। নকল ক্রমেই ফিরছে এরা কি? তাড়াতাড়ি বলো। নকল ক্রমেই ফিরছে এরা কিন্তু রঙিন। নকল ক্রমেই ফিরছে এরা কি? নকল ক্রমেই ফিরছে এরা কিন্তু রঙিন। দ্যাট মিন্স অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু ডি হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু ডি হবে, ডি। ঠিক আছে, তাহলে আমাদের এইবারে বলছে এখানে একটা
কোনটি রঙিন যৌগ গঠন করে? এই জায়গার ক্ষেত্রেও কোবাল্ট হচ্ছে অবস্থান্তর মৌল, কোবাল্ট এই বি হচ্ছে রঙিন যৌগ গঠন করে, মনে রেখো, ঠিক আছে? কোবাল্ট হচ্ছে অবস্থান্তর মৌল, তাই এটা হচ্ছে এই যে দেখো কোবাল্ট অবস্থান্তর মৌল, তাই এটা আমাদের এখানে স্ক্যান্ডিনাম তো ভুল দিচ্ছে অ্যান্সার, এটা না অ্যান্সার হবে এটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? কোনটা রঙিন যৌগ গঠন করে, অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো তো? এখানে কিন্তু অ্যান্সারটা বি হবে, বি, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? কোনটার ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? সবাই জানি আমরা ডি অরবিটালের প্রথম ডি ব্লক ভিত্তিক মৌল কোনটা? প্রথম প্রশ্ন আসছিল কিন্তু, ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল কোনটা? ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল কোনটা বাচ্চারা? স্ক্যান্ডিনিয়াম হচ্ছে ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল। ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল কোনটা? ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল কোনটা তাড়াতাড়ি বলো তো? ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল কোনটা? ডি ব্লক ভিত্তিক প্রথম মৌল হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। ওকে, আচ্ছা, স্ক্যান্ডিনিয়াম। তারপর দেখো নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হয়, যদি আমাদের হচ্ছে একই পর্যায়ে পড়ে তো সেক্ষেত্রে ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়, তাই না? তাহলে তোমাদের এখানে আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম এই প্রশ্ন, বলো তোমরা এখানে অ্যান্সার কি হবে? কোনটার আকার ছোট? ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়। ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়। ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়। তাড়াতাড়ি বলো তো কি হবে? ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? দ্রুত বলো। ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়, তাহলে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের আকারই ছোট, সোডিয়ামের আকার ছোট। এখন কেন ছোট কেন বড় এটা বলতে গেলে অনেক টাইম লাগবে, আপাতত জানো ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়। অ্যানায়নের আকারটা বড় হয়, অ্যানায়নের বিকর্ষণ হয়, বুঝছো? ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তো তুলনামূলক নিজের থেকে, এজন্য বিকর্ষণ হয়। সিস্টেম করে দেখো, সোডিয়ামের ছিল কয়টা? সোডিয়ামের 11টা, একটা চলে গেছে, আছে 10টা। নাইট্রোজেনের ছিল কয়টা? নাইট্রোজেনের 7টা, আসছে 3টা, অতিরিক্ত 3টা আসছে। তারপরে অক্সিজেন অতিরিক্ত 2টা আসছে, ফ্লোরিনের অতিরিক্ত ইলেকট্রন আসছে। অতিরিক্ত ইলেকট্রন আসার কারণে তোমরা বলতে পারো আপু সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়ে, তার চেয়ে তো বিকর্ষণ হয়। নতুন ইলেকট্রন আসছে, ইলেকট্রন নিজেরাই ধাক্কা দেখে লেগে যায়, যা যা সর তোর আসছিস কেন, এরকম অবস্থা, কি হচ্ছে? তখন আকারটা একটু ছড়ায় যায়, একটু বড় হয়ে যায়। যাই হোক, আমরা বললাম যে ডি হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার তাড়াতাড়ি বলো তো? অ্যান্সারটা হচ্ছে ডি হবে, অ্যান্সারটা ডি হবে। আইস ইলেকট্রন, হ্যাঁ, সবার সমান ইলেকট্রন, এই জন্য আইস ইলেকট্রন বলা হয়। ওকে, তারপরে আমাদের নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? এখন আসো এখানে কোনটার আকার সবচেয়ে ছোট? আমরা এখানে কোনটার আকার সবচেয়ে ছোট দিব বলো তো? এখানে কোনটার আকার সবচেয়ে ছোট হবে? গ্রুপ ডি এর মৌলের কথা জানো তোমরা, তাই না? বিরিয়ানি মোগলাই কাবাব সরে বাটিতে রাখো। তোমরা অনেকে সোডিয়ামের কথা ভাবছো, সোডিয়াম আসলে তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ের। বেরিলিয়াম কোন পর্যায়ের বাচ্চারা? বেরিলিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। এদিক থেকে আমরা সোডিয়ামকে আগেই বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো যদি বলি, তাহলে বেরিলিয়াম তো দ্বিতীয় পর্যায়ে, শুরুতেই আছে। তো শুরুতে উপরে তো সবার আগে তো ছোটটাই থাকে, আকার ছোট, তাহলে বেরিলিয়ামের আকার ছোট না? বেরিলিয়ামের আকার ছোট। বেরিলিয়ামের আকারটা কিরকম বলো তো তাড়াতাড়ি? বেরিলিয়ামের আকার কিন্তু ছোট, বেরিলিয়ামের আকার ছোট, বেরিলিয়ামের আকার ছোট। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা সি হবে, বেরিলিয়ামের আকার ছোট। অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো তো? বেরিলিয়ামের আকার ছোট, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা সি হবে, অ্যান্সারটা সি হবে। বেরিলিয়ামের আকার ছোট, অ্যান্সারটা সি হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে যেখানে বলা আছে একবার দেখতে পারো। তারপরে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত ক্রম কোনটা? আকার সম্পর্কিত ক্রম কোনটা? আকার সম্পর্কিত ক্রম, ওকে, আকার ছোট কার, এটা হচ্ছে কথা। আমরা জানি যে তোমার যার হচ্ছে জারণমান বেশি তার আকার ছোট হয়। তাহলে এখানে দেখো তো জারণমান কার বেশি? আকার ছোট কার? আকার ছোট কার এখানে? যার জারণমান বেশি। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের আকার ছোট, আকার ছোটর ক্রম চাইছে। তাহলে আমরা যদি হিসাব করি, সোডিয়াম বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তাই না? আকারের ক্ষেত্রে সোডিয়াম বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম না? সোডিয়াম বড়, তারপরে কি? তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ডি হবে। অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো? অ্যান্সারটা কিন্তু আমাদের ডি হবে, কারণ আমরা জানি যে ফাজানের ফার্স্ট ল তোমরা সবাই পড়ছো। আমাদের ফার্স্ট ল না, ফার্স্ট ল মনে হয়, হ্যাঁ ফার্স্ট ল। আমাদের হচ্ছে যার হচ্ছে চার্জের মান বেশি তার আকার ছোট, যার চার্জের মান বেশি তার কি ছোট? যার চার্জের মান বেশি তার আকার ছোট। তাহলে এখানে কার চার্জের মান বেশি? আমাদের চার্জের মান কিন্তু তোমার অ্যালুমিনিয়ামের বেশি। যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জের মান বেশি, তাহলে অ্যালুমিনিয়ামের আকার ছোট হবে না? অ্যালুমিনিয়ামের আকার ছোট হবে। ক্যাটায়নদের ক্ষেত্রে যার চার্জের মান বেশি তার আকার ছোট হয়, আর যার আকার ছোট হয় তার কি হয়? যার আকার ছোট হয় তার কিন্তু পোলার আয়ন হয়। আর যার পোলার আয়ন হয় তার মধ্যে কি ক্যারেক্টার দেখা যায়? তার মধ্যে সমযোজী ক্যারেক্টার দেখা যায়। আর যাদের মধ্যে সমযোজী ক্যারেক্টার দেখা যায় তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবকিছু কম হয় না? সবকিছু কম হয়। পানিতে
দ্রবণীয়তাও কম হয়, পানিতে অদ্রবণীয় ক্যারেক্টার দেখায়, সমযোজী ক্যারেক্টার দেখায়, তাই না? এটা পড়েছি আমরা ফাজান্স ফার্স্ট ল। কি বলছে? যার জারণ মান বেশি তার কি বেশি? তার পোলার আয়ন বেশি, তার আকার ছোট, তার সমযোজী ক্যারেক্টার বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার দ্রাব্যতা কম, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের ডি হবে। অ্যান্সারটা কি হবে? দ্রুত বলো, অ্যান্সারটা কি হবে? তাড়াতাড়ি বলো তো। ডি হবে, তাই না? ওকে, তারপর আমাদের দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলো তো। দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে নিচের কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? আমরা দেখতে পাই যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয় বলো তো বাচ্চারা? বাম থেকে ডানের দিকে গেলে পরমাণুর আকার কি হয়? বাম থেকে ডানের দিকে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে। বাম থেকে ডানের দিকে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল কোনটা? আমাদের এইটা না? এইটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 2 + 1 অর্থাৎ 3 কার লিথিয়ামের। তারপরে 2 + 2 অর্থাৎ 4 কার বেরিলিয়ামের, তাই না? বাদ বাকিগুলো দেখার দরকার নেই আমাদের। প্রথমে কি হবে? অ্যান্সার বুঝে গেছি আমরা। অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? অ্যান্সার কিন্তু লিথিয়াম হবে। অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো? অ্যান্সার কিন্তু লিথিয়াম হবে। অ্যান্সার কিন্তু লিথিয়াম হবে, তাড়াতাড়ি বলো। অ্যান্সার কিন্তু লিথিয়াম হবে। তাহলে এখানে বলছে দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? তাহলে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে না? দ্বিতীয় পর্যায়ে কি? লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে ব্রোন, তারপরে কার্বন, এইভাবেই তো আছে, তাই না? দ্বিতীয় পর্যায়ে। তো আলটিমেটলি আমরা কি জানি? যে আমাদের যদি পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যায়, প্রতিটা পর্যায়ে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, পর্যায়ে একই থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। ইলেকট্রন সংখ্যা বাড়লে সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়ে, আর সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়লে আকারের পরিমাণটা কি হয়? সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়লে আকারের পরিমাণটা ছোট হয়, আকারের পরিমাণ ছোট হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু ডি হবে, ডি। ওকে, তারপরে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? আকার সবচেয়ে ছোট, এখানে আকার সবচেয়ে ছোট কোনটার বলো তো বাচ্চারা? আকার সবচেয়ে ছোট কোনটার? আমরা জানি একই পর্যায়ের সবাই কিন্তু 2 নম্বর গ্রুপের। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর এটা কত? এটা হচ্ছে 6, 7, 8। এখন তোমরাই বলো তো আকার কার সবচেয়ে ছোট হবে? আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। তাহলে অ্যান্সারটা কার কত হওয়ার সম্ভাবনা আছে? তাড়াতাড়ি বলো, অ্যান্সারটা কত হওয়ার সম্ভাবনা আছে? দ্রুত বলো তো আমাকে একটু, অ্যান্সারটা কত হওয়ার সম্ভাবনা আছে? আমার কণ্ঠ যতক্ষণ চলতেছে ততক্ষণ ক্লাস চলবে, আমার ভয়েস থেমে গেলেই শেষ, ক্লাস শেষ। আমি যতক্ষণ চিল্লাইতে পারতেছি ক্লাসে ততক্ষণ ক্লাস চলবে, তার মানে অনেকক্ষণ ক্লাস হবে। অ্যান্সার কি হবে? প্রথমটা, দুটি মৌল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে Ra + Rb, সমযোজী বন্ধন দূরত্ব আর DAB। ওকে, সঠিক কোনটা? আমরা জানি যে আমাদের সমযোজী ব্যাসার্ধ বের করতে হইলে, আমাদের দুইটার মান যোগ করতে হবে, তাহলে আমাদের দুইটার মান যোগ করলে কত হয়? এটা হয় সমযোজী ব্যাসার্ধ বের করা হলে Ra + Rb = DAB। Ra + Rb = কত হবে? Ra + Rb = DAB হবে। Ra + Rb = DAB হবে। Ra + Rb = DAB হবে। ওকে, ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। তারপরে দেখো এ ও বি পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে এত এত, তাহলে এবি কত? আমরা তো এটাই আগে পড়ে আসছি বাচ্চারা। এটা তোমরা বলো তো আমাকে, 99 + 37 যোগ করলে কত হয়? 99 + 37 136। কারো সমস্যা আছে? 99 + 37 যোগ করলে 136 হয়। কারো সমস্যা আছে? কারো সমস্যা নাই? ওকে, আচ্ছা। ফাহমিদা বলছে আপু আপনি সারাদিন চিল্লাইতে পারবেন। চিল্লানো যায় আসলে, আমি শারীরিকভাবে অসুস্থ থাকলেও আমার ক্লাসে চিল্লাইতে সমস্যা নেই, যদি মানসিকভাবে ঠিক থাকা যায়, বুঝছো? এটা সমস্যা। মন যদি খারাপ থাকে তাহলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, মন ভালো থাকলে হেসে হেসে অনেকক্ষণ ক্লাস নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর দেখি কি আছে আমাদের পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোনটা? বাম থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে, বাম থেকে ডানের মৌলগুলোর ক্ষেত্রে কি হয়? ডানের মৌলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি তো বাড়ে। বাম থেকে ডান দিকে যখন যাই আকারটা ছোট হয়, আকারটা ছোট হইলে সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়ে, আকার ছোট সেন্টার কর্তৃক আকর্ষণ বাড়লে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকে, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনটা সরাইতে টাইম বেশি লাগে, তাই না? আয়নীকরণ শক্তি বেশি হয়। ইলেকট্রন আসক্তি হ্রাস পায় না, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, কারণ আমরা জানি যে 17 নম্বর গ্রুপে সবার ইলেকট্রন আসক্তি বেশি। ইভেন আমাদের 17 নম্বর গ্রুপের প্রথম মৌল ফ্লোরিনের সবচেয়ে বেশি। তাহলে বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি না, তড়িৎ-ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তিও তো বাড়ে। শেষ কক্ষপথে 17 নম্বর গ্রুপে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি সবার। হ্যাঁ, এটাও বেশি। পরমাণুর আকার বাড়ে না, আকার ছোট হয়। তাহলে এটা ভুল। কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে গ্রুপে একটা, এ হচ্ছে
হচ্ছে কারেক্ট, এ হচ্ছে কারেক্ট। আচ্ছা পিএম এর ফুল ফর্ম কি পারো না? আল্লাহ, এটা যদি না পারো তাহলে পিটান দেওয়া দরকার। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি, ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি সেটা তো আয়নীকরণ শক্তি। ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি সেটা কি শক্তি বাচ্চারা? ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি সেটা কি শক্তি? ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? পারমাণবিক ব্যাসার্ধ তো হ্রাস পায়, বৃদ্ধি পায় না। ক্রমাগত যদি বলে তাহলে আয়নীকরণ শক্তি ক্রমাগত হয় না, আয়নীকরণ শক্তিটা আপ ডাউন আছে কিছু একটা, তোমার ওই যে শেষ কক্ষপথে তোমার অর্ধপূর্ণ অবস্থা রিলেটেড কিছু, এটা না। ধাতব ধর্ম তো হ্রাস পায়। ধাতব ধর্ম আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে ধাতু থেকে অধাতু হয়ে যায়, দ্যাট মিনস ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে বৃদ্ধি পায় কোনটা? মৌলের গলনাঙ্ক বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায় বলো তো বাচ্চারা? বৃদ্ধি পায় কি? মৌলের গলনাঙ্ক বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? মৌলের গলনাঙ্ক বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? মৌলের গলনাঙ্ক বৃদ্ধি পায়। মৌলের গলনাঙ্ক বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা দেখো তোমরা সবাই আমার হাঁটুর সমান বয়সী, বুঝছো? তোমরা সবাই আমার হাঁটুর সমান বয়সী। কোনটি আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি কার বেশি? দেখো আয়নীকরণ শক্তি তখনই বেশি হবে যখন একটি স্থায়ী অবস্থা হবে, অর্ধপূর্ণ অবস্থা হবে। কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 হচ্ছে 1s2 2s2 2p2, তাহলে 6 হয়ে গেছে। এটা 2p2 আছে, অর্ধপূর্ণ অবস্থা না। নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3 নাইট্রোজেনের ক্ষেত্রে। নাইট্রোজেনের ক্ষেত্রে p অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, হ্যাঁ 4, এটা অর্ধপূর্ণ অবস্থা না। ফসফরাস আর নাই করি। আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আয়নীকরণ শক্তি কার বেশি যদি বলে তাহলে নাইট্রোজেনের হবে। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল কোনটা? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল কোনটা? তাড়াতাড়ি বলো তো। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল কোনটা? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল কোনটা? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল হচ্ছে আমাদের আচ্ছা আপু বুঝলাম না, আরেকবার। নীলপরি কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? নীলপরি কোনটা বুঝো নাই? নীলপরি তুমি কোনটা বুঝো নাই? নীলপরি যদি না বুঝে তাহলে হবে এটা গলনাঙ্কের মান দেওয়া আছে, গলনাঙ্কটা বৃদ্ধি পায়, এটা আমরা জানি যে গলনাঙ্ক বৃদ্ধি পায়, এটা মুখস্থ ব্যাপারের মতোই। আর কোনটা বুঝো নাই? আচ্ছা কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি? তো আমরা এখানে আয়নীকরণ শক্তির মানগুলো দিয়ে দিয়েছি, এখানে একটু খেয়াল করো। আমরা জানি গ্রুপ 1 মৌল নিয়ে যদি কাজ করি, লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। লিথিয়ামের হচ্ছে 520, সোডিয়ামের হচ্ছে 496, পটাশিয়ামের 419, রোবিডিয়ামের 403, সিজিয়ামের হচ্ছে 376। সেক্ষেত্রে লিথিয়ামেরই তো বেশি। আয়নীকরণ শক্তির মান কয়েকটা মনে রেখো এটা, হ্যাঁ এটা হচ্ছে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? লিথিয়ামের। কেন লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? কারণ লিথিয়ামের আকার ছোট। লিথিয়ামের আকার ছোট, এই জন্য লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। লিথিয়ামের আকার ছোট তাই লিথিয়ামের দূরত্ব কম, সেন্টার কর্তৃক আকর্ষণ বেশি, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরানোর জন্য শক্তি বেশি প্রয়োজন হয় সবার তুলনায়, এবং বাকিগুলোর আকার ওর চাইতে বড়, তাই সেন্টার থেকে একটু দূরত্ব বেশি, আর দূরত্ব বেশি হলে ইলেকট্রন দ্রুত সরানো যায়, এগুলো জানি আমরা, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু ডি হবে, অ্যান্সারটা ডি হবে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? আয়নীকরণ শক্তির মান তো প্রথম আয়নীকরণের চাইতে দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি। তৃতীয় আয়নীকরণ শক্তি তো সম্ভবই না তোমার দেওয়া, তারপর তৃতীয় আয়নীকরণ শক্তি বেশিই হবে, তাই না? তাহলে আয়নীকরণ শক্তির যদি আমরা সিকোয়েন্স করতে চাই কোনটা সবচেয়ে বেশি হবে? আমাদের সবচেয়ে বেশি কোনটা হবে? আমাদের সবচেয়ে বেশি হবে এটাই বেশি হবে। E1 E2 E3 এটা একই তো, একই রকম, কিন্তু টাইপিং মিস্টেক একটা কিছু আছে। ডি হবে অ্যান্সার না? ডি হবে না? হ্যাঁ ডি দিছে। ওকে, এটাও একই রকম লাগতেছে, আসলে এটা মনে হয় কিছু একটা টাইপিং মিস্টেক বা কিছু একটা এদিকে আছে। হ্যাঁ, তো অ্যান্সারটা ডি হবে। মানে কেন? E1 এর চাইতে E2 এর আয়নীকরণ শক্তি বেশি, অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তি চাইতে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি চাইতে তৃতীয় আয়নীকরণ শক্তির মান আরো বেশি। ওকে, তারপর চলে যাবো পরের কোশ্চেনে। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কার আয়নীকরণ বিভবের মান বেশি? দেখো বেরিলিয়াম হচ্ছে 4 আর বোরন হচ্ছে 5 পারমাণবিক সংখ্যা, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে পূর্ণ এস অরবিটালটা পূর্ণ থাকে, কিন্তু বোরনের ক্ষেত্রে পি অরবিটালে চলে যায়, কোনো পূর্ণ অবস্থা থাকে না। তাই বোরনের চেয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি। তাহলে সিকোয়েন্সটা তোমার গ্রেটার দেন চিহ্নটা এদিকে ঘুরে যাবে, বুঝছো চিহ্নটা? তাহলে এটা আমাদের হচ্ছে না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চাইতে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান না, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি না। তারপর নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের বেশি।
সালফার আর ফসফরাস। তোমরা বলো তো এই জায়গাতে কার আয়নীকরণ শক্তির মান বেশি? দেখি তোমাদের মাথায় কোনটা আসছে। এখানে কার আয়নীকরণ শক্তির মান বেশি? দেখি তোমাদের মাথায় কি আসছে। কার আয়নীকরণ শক্তির মান বেশি বলো তো বাচ্চারা, এখানে কার আয়নীকরণ শক্তির মানটা বেশি? আমাদের অ্যান্সারটা তোমার হচ্ছে ঘ হওয়ার সম্ভাবনা বেশি আছে। দেখি তো অ্যান্সারটা, হ্যাঁ ঘ। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে সালফারের চেয়ে ফসফরাসের আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তির মান সালফারের চাইতে বেশি। কেন বেশি? এটাই কোশ্চেন। তোমরা অক্সিজেন আর নাইট্রোজেনের কথা জানো তাই না? নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের কত? 8। কিন্তু আমরা জানি যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। কেন বেশি? কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ অবস্থা আছে, ইলেকট্রন বিন্যাস করলে মানে P3 হয়। সেভাবে সালফার আর ফসফরাসের কথা যদি বলি, ফসফরাস ওই নাইট্রোজেনের মতোই, বুঝছো? এটাও তোমার P3 অবস্থা আছে। আর সালফার অক্সিজেনের মতো অবস্থা, সালফারের 16 তো পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের মতোই অবস্থা। তো আমরা জানি গ্রুপ 15 মৌল নাই P8 সবাই বের হয় তাই না? নাইট্রোজেন ফসফরাসের গ্রুপ 15 মৌল না, গ্রুপ 15 মৌলদের ইলেকট্রন বিন্যাস করে P3 অবস্থা দেখা যায়, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা দেখা যায়। আর ও এসএসসিতে পড়ে গ্রুপ 16 মৌল, এটা হচ্ছে একই রকম। দ্যাট মিনস আমাদের আলটিমেট অ্যান্সারটা কি হবে? এইটা হবে ফসফরাসের বেশি। কার বেশি বলো তো? অর্ধপূর্ণ অবস্থার জন্য ফসফরাসের বেশি, অর্ধপূর্ণ অবস্থার জন্য ফসফরাসের বেশি। হ্যাঁ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো ব্যতিক্রম, ঠিক বলছে। ওকে, তারপরে কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? আচ্ছা, গ্রুপ 1 মৌল হালি নাকি রুবি সাজিয়ে ফেলেছেন। তাই হালি নাকি রুবি সাজিয়ে ফেলেছে সিজিয়াম। সিজিয়াম কি অনেক নিচে না? হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে হচ্ছে হালি, লিথিয়াম, না সোডিয়াম, কে পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর সিজিয়াম অনেক বড় আকারে বড় হইলে দূরত্ব বেড়ে যায় না? আকারে বড় হলে সেন্টার কর্তৃক দূরত্ব বেড়ে যায় না? আকারে বড় হলে সেন্টার কর্তৃক শেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়। তো শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো কি হয়? কষ্টসাধ্য হয়ে যায়। শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো কি হয়? কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা কি হবে? আলটিমেট অ্যান্সারটা হবে সিজিয়াম। আলটিমেট অ্যান্সারটা কি হবে বলো তো? আলটিমেট অ্যান্সারটা হবে সিজিয়াম। আলটিমেট অ্যান্সারটা কি হবে? আলটিমেট অ্যান্সারটা হচ্ছে সিজিয়াম হবে। আলটিমেট অ্যান্সারটা কি হবে? আলটিমেট অ্যান্সারটা হচ্ছে সিজিয়াম হবে। আচ্ছা, তারপরে কি আছে দেখি তো আমরা। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? দেখো, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? কোন ক্রমটা সঠিক? এটা অ্যান্সার দাও তোমরা, দেখি চিন্তা করে অ্যান্সার দাও। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার? অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তাই না? ওকে, এটা ঠিক আছে। তারপরে বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের বেশি, যদিও পারমাণবিক সংখ্যা হেরফের আছে। এখানে পারমাণবিক সংখ্যা 5, এখানে 4, এখানে 8, এখানে 7, একটু উল্টাপাল্টা তাই না? কিন্তু ওই যে অর্ধপূর্ণ অবস্থার জন্য এই সিকোয়েন্সটাই হবে। অর্ধপূর্ণ অবস্থার জন্য কি হবে বলো তো? অর্ধপূর্ণ অবস্থার জন্য এই সিকোয়েন্সটাই হবে। অর্ধপূর্ণ অবস্থার জন্য আমাদের লাস্টেটাই হবে। অর্ধপূর্ণ অবস্থার জন্য আমাদের ডি অ্যান্সার হবে। হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রমটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতে বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতে বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতে বেশি। মনে রাখো কিন্তু ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের আসার সম্ভাবনা আছে প্রশ্ন। ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাড়াতাড়ি বলো তো। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা ব্যতিক্রম, এটা অ্যান্সারটা এই হবে। এটা ভালো করে মনে রেখো। কিন্তু যদি জারণ ধর্ম চাইতো তাহলে কি হইতো? জারণ ধর্ম চাইলে কিন্তু ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হইতো। জারণ কোনটা? জারক, বেশি জারক, জারক ধর্ম, জারকের ধর্ম, এই টাইপের কোশ্চেন হইলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হইতো। কিন্তু যখন বলবে ইলেকট্রন আসক্তি তখন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা ইম্পর্টেন্ট। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে। বুঝছো? অ্যান্সারটা কি হবে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে। ওকে, তাহলে এখানে কি বলছে? হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রম এইটা হবে অ্যান্সার, এইটা। কিন্তু এইটা হচ্ছে জারণ ধর্মের ক্রম, কালারটা উল্টো হয়ে গেছে। এই যে জারকের ক্রম, যদি জারকের ক্রম বলে তাহলে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। কিন্তু যদি বলে যে আমাদের হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম, তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, তাহলে অ্যান্সারটা ভালো করে মাথায় রাখতে হবে। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন। এখানে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কার বলো তো? এখানে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কার?
ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ক্যালসিয়ামের সর্বনিম্ন। আমরা জানি ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যে গেলে বাড়তে থাকবে, অর্থাৎ অধাতুরা ইলেকট্রন আসক্তি বেশি দেখাবে, কিন্তু ক্যালসিয়াম তো ধাতু, ক্যালসিয়াম তোমার ইলেকট্রন আসক্তি কম দেখাবে। ক্যালসিয়াম ধাতু, ধাতুদের ইলেকট্রন আসক্তি নেই, ইলেকট্রন নেওয়ার চিন্তা নেই, ধাতুদের বঞ্চ দেওয়ার চিন্তা, ধাতুরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তো ক্যালসিয়ামের নেওয়ার চিন্তা নাই, দেওয়ার চিন্তা। ক্যালসিয়ামের নেওয়ার চিন্তা নাই, কি আছে বলো তো? ক্যালসিয়ামের হচ্ছে দেওয়ার চিন্তা। ক্যালসিয়ামের নেওয়ার চিন্তা নাই, ক্যালসিয়ামের দেওয়ার চিন্তা। তাহলে অ্যান্সারটা কি হবে? ক্যালসিয়াম হচ্ছে ধাতু, তাহলে আমাদের ধাতুর ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, ধাতুর ইলেকট্রন আসক্তির মান কিন্তু সর্বনিম্ন হবে, অধাতুর ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। চারটে হ্যালোজেনের মধ্যে ইলেকট্রন আসক্তির মান আচ্ছা এখানে কার হচ্ছে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি, অর্থাৎ কার ইলেকট্রন নেওয়ার একটা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা বেশি? ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার ইচ্ছা বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার ক্লোরাইড বা অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। ঠিক আছে, যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন তৈরির প্রবণতা বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন তৈরির প্রবণতাও বেশি। ওকে, তারপরে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? একটু আগেই পড়ে আসলাম না, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি না? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। ওকে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কিন্তু সবচেয়ে বেশি। তারপরে দেখি কি আছে আমাদের। তারপরে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটা সঠিক? একটু আগেই পড়ে আসছে এটা, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, বি হবে অ্যান্সার। কি হবে তাড়াতাড়ি বলো তো? ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? আমরা জানি অক্সিজেনের তড়িৎনাটকতার মান 3.5। অক্সিজেন দ্বিতীয় তড়িৎনাটক মৌল, অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? এটা হচ্ছে ফ্লোরিনের, এটা ক্লোরিনের, অক্সিজেনের এটা হচ্ছে অক্সিজেনের কত? অক্সিজেনের 3.5, কার্বনের হচ্ছে এটা। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অক্সিজেন হচ্ছে দ্বিতীয় তড়িৎনাটক মৌল, অক্সিজেন দ্বিতীয় তড়িৎনাটক মৌল। অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? অক্সিজেনের তড়িৎনাটকতার মান হচ্ছে 3.5। অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত বাচ্চারা? অক্সিজেনের তড়িৎনাটকতার মান হচ্ছে 3.5। অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? অক্সিজেনের তড়িৎনাটকতার মান 3.5। ওকে, তারপর এখানে মানগুলো একবার একটু দেখে নিতে পারো। তারপর চলে যাবো তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা এটা বলো তোমরা। তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? আমরা তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা দেখবো? আমাদের তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম হচ্ছে, আমরা যদি হিসাব করি তড়িৎনাটকতার ক্ষেত্রে সঠিক ক্রম আমাদের এখানে ক্লোরিনের 3, আমাদের সালফারের কত 2.5 আর সিলিকনের 1.8 মেবি। সিলিকনের হচ্ছে 1.8 লিখে নিতে পারো, সালফার 2.5 আর ক্লোরিনের 3। তাহলে ক্লোরিনের বেশি, বুঝছো? ক্লোরিনের মানটা বেশি, সিলিকনের 1.8, সিলিকনের 1.8, ক্লোরিনের মানটা সবচেয়ে বেশি, এটা মনে রেখো। ক্লোরিনের তড়িৎনাটকতার মানটা এখানে সবচেয়ে বেশি 3, অ্যান্সারটা ডি হবে। বাকিগুলোও তড়িৎনাটকতার মান যদি মনে রাখতে পারো, এগুলো ম্যাগনেসিয়াম 1.2 বা সোডিয়াম 1.1 এই টাইপের সামথিং কিছু একটা, অ্যালুমিনিয়াম এই টাইপের কিছু, সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলো 1.1 1.2 এরকম আর কি, বুঝছো? কিন্তু আমরা যদি এটা চিন্তা করি সালফার, মানে এদের মানগুলো একটু বড় বড় মান, এই ক্লোরিনেরটা বেশি সবচেয়ে, এটা মনে রেখো। ওকে, যেখানে দেওয়া আছে এই মানটা একবার দেখো। এ ও বি দুইটি মৌলের তড়িৎনাটকতার পার্থক্য এত হলে তাদের যৌগটা কিরকম হবে? আচ্ছা, আমরা যদি হিসাব করি যে 2.5 মাইনাস 2.1 বিয়োগ করলে কত হয়? 0.4। আচ্ছা, তড়িৎনাটকতার পার্থক্যের মান যদি 0 হয়, তড়িৎনাটকতার পার্থক্যের মান যদি 0 হয় তাহলে কি হবে? তড়িৎনাটকতার পার্থক্যের মান যদি 0 হয় তাহলে সেটা বিশুদ্ধ সমযোজী। তড়িৎনাটকতার পার্থক্যের মান যদি 0.1 থেকে 0.4 পর্যন্ত হয় তাহলে সেটা সমযোজী। আর তড়িৎনাটকতার মান যদি 0.5 থেকে 1.9 বা 1.7 এরকম কিছু হয় তাহলে সেটা হচ্ছে পোলার সমযোজী। 1.9 এর বেশি হইলে সেটা কি? 1.9 এর বেশি হলে আয়নিক, 1.9 এর বেশি হলে আয়নিক, তাই না? 1.9 এর বেশি হলে সেটা কি বলো তো? 1.9 এর বেশি হলে সেটা কি? তাড়াতাড়ি বলো। 1.9 এর বেশি হলে সেটা কি? 1.9 এর বেশি হলে সেটা হচ্ছে আয়নিক। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সমযোজী হবে। অ্যান্সারটা কি হবে? সমযোজী হবে। 0 হলে বিশুদ্ধ সমযোজী, 0.1 থেকে 0.4 হলে সমযোজী, 0.5 থেকে 1.9 হলে পোলার সমযোজী, 1.9 এর বেশি হলে আয়নিক। ঠিক আছে বাচ্চারা? ওকে, ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? অম্লীয় অক্সাইড অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে তোমার অধাতু, অধাতু অম্লীয় অক্সাইড অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে। তো এখানে আমাদের অম্লীয় অক্সাইড অম্লীয় হাইড্রোক্সাইড গঠন কে করবে? সালফারের ক্ষেত্রে, সালফার তো অধাতু, সালফারের অক্সাইড তৈরি হয়, এটা তো আকরিক উৎপন্নকারী। অম্লীয় অক্সাইড অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে সালফার, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ অধাতু।
সালফারই হবে অ্যান্সার। ওকে, তারপরে দেখো আমাদের কোন অক্সাইডটি অম্লধর্মী, আমরা জানি অধাতুর অক্সাইড অম্লধর্মী হয় না, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, সিলিকন তো অধাতুই, অধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, অ্যামোনিয়াম অক্সাইড এটা হচ্ছে তোমার উভয়ধর্মী, এটা হচ্ছে ক্ষারীয়, এটা হচ্ছে প্রশম, তাহলে সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড কি, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, অ ফর অধাতুর অক্সাইডটা কিরকম, অধাতুর অক্সাইডটা হচ্ছে অম্লধর্মী, অধাতুর অক্সাইডটা কিরকম বলো তো, অধাতুর অক্সাইডটা হচ্ছে অম্লধর্মী, অধাতুর অক্সাইডটা কিরকম, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, তাহলে অধাতুর অক্সাইড কিরকম, অম্লধর্মী, আর ধাতুর অক্সাইড ক্ষারীয়, আর সিলিকন ডাইঅক্সাইড কিরকম, একটু আগেই বললাম না, একই রকম কোশ্চেন আবার আসছে না, অম্লীয়, অম্লীয়, অ্যান্সারটা কি হবে বলো তো, অ্যান্সারটা হচ্ছে অম্লীয়, অম্লীয় হবে। তারপরে হচ্ছে আমাদের নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী, সবচেয়ে বেশি অম্লধর্মী বললে আমাদের কিন্তু গ্রুপ 17 মৌলের দিকে যেতে হবে, সবচেয়ে বেশি অম্লধর্মী বললে গ্রুপ কোন মৌলের দিকে যেতে হবে, গ্রুপ 17 মৌলের দিকে, সবচেয়ে বেশি অম্লধর্মী বললে গ্রুপ 17 মৌলের দিকে যেতে হবে, সবচেয়ে বেশি অম্লধর্মী বললে কি যে কোনটা যেতে হবে বলো তো, সবচেয়ে বেশি অম্লধর্মী বললে গ্রুপ 17 মৌলের দিকে যেতে হবে, সবচেয়ে বেশি বললে গ্রুপ 17 মৌলের দিকে কিন্তু আমাদের যেতে হবে। ওকে, তারপরে আর কি আছে দেখি আমরা, কোনটি সুপার অক্সাইড, সুপার অক্সাইড পটাশিয়াম অক্সাইড, পটাশিয়ামের যে অক্সাইড এটাই সুপার অক্সাইড, বুঝছো, সুপার অক্সাইড একটাই, এক্সাম্পল ভালো করে মনে রাখবা, সুপার অক্সাইডের এক্সাম্পল একটাই, ভালো করে মনে রাখবা, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু মনে রাখা লাগবে না, খালি পটাশিয়াম অক্সাইড, বুঝছো, পটাশিয়ামের যে অক্সাইডটা ওটাই সুপার অক্সাইড, এটাই মনে রাখো। তারপর দেখো কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী, বলছিলাম সবচেয়ে বেশি বললে গ্রুপ 17 দিকে যেতে হবে, সবচেয়ে বেশি বলে গ্রুপ 17 দিকে যেতে হবে, 17 হচ্ছে ক্লোরিন তাই না, সবচেয়ে বেশি বলে গ্রুপ 17 দিকে যাইতে হবে, সবচেয়ে বেশি বলে গ্রুপ 17 দিকে যাইতে হবে, সবচেয়ে বেশি বলে গ্রুপ 17 দিকে যাইতে হবে। ওকে, সবচেয়ে বেশি বলে গ্রুপ 17 দিকে যাইতে হবে, তাহলে অ্যান্সারটা আমাদের এ হবে। তারপরে দেখো কোন অক্সাইডটি উভয়ধর্মী, কোন অক্সাইডটা উভয়ধর্মী, উভয়ধর্মী তো বললামই, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভয়ধর্মী, অ্যালুমিনিয়ামের যে অক্সাইড সেটাই হচ্ছে উভয়ধর্মী, এটা মনে রেখো ভালো করে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি বলো তো, উভয়ধর্মী, উভয়ধর্মী অক্সাইড নিচের কোনটা, একটু আগেই বলছি উভয়ধর্মী অ্যালুমিনিয়াম অক্সাইড, কিন্তু আমাদের আরো কিছু এক্সাম্পল মনে রাখা দরকার, দেখো আমাদের গ্যালিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্টেনাস অক্সাইড, লেড অক্সাইড, এই অক্সাইডগুলো সব হচ্ছে উভয়ধর্মী, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডও পড়লাম, কিন্তু অপশনে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড না থাকে, বেরিয়াম অক্সাইড থাকে, অ্যান্সার কিন্তু হবে, স্টেনাস অক্সাইড থাকে, অ্যান্সার কিন্তু হবে, লেড অক্সাইড থাকে, অ্যান্সার কিন্তু হবে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো, অ্যান্সারটা এখানে কি হবে, এখানে কিন্তু বেরিয়াম অক্সাইড হবে, এখানে কি হবে বলো তো বাচ্চারা, এখানে কিন্তু বেরিয়াম অক্সাইড হবে, এখানে কিন্তু বেরিয়াম অক্সাইড হবে। ওকে, এখানে বেরিয়াম অক্সাইড হবে। তারপরে দেখি কি আছে কোশ্চেন, সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটা, সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটা, সালফার ডাইঅক্সাইড একটা দুই আছে না বাচ্চারা, সালফার ডাইঅক্সাইডে কি দেখতে পাচ্ছ, সালফার ডাইঅক্সাইডে কিন্তু আমরা একটা দুই দেখতে পাচ্ছি, দুই দেখতে পাইলে আমাদের মাথার ভিতরে sp2 সংকরণ আসবে, বুঝছো, দুই সালফার ডাইঅক্সাইডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, তাও আমি তোমাকে একটু বুঝাই, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে হাফ v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই সূত্রটা আছে, এই সূত্র মনে আছে তোমাদের, ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের সেন্টার মোলের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত, তোমার যে কত তত, সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন কত, 6 6, এক্স মানে একযোজি ইলেকট্রন, একযোজি পরমাণু নাই, ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, তাহলে 6, তাহলে আমরা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3, আর 3 হইলে sp2 না, 3 হইলে কত, 3 হইলে sp2 না বাচ্চারা, 3 হইলে কত তাড়াতাড়ি বলো, 3 হইলে sp2 না, 3 হইলে হচ্ছে sp2, 3 হইলে কিন্তু আমাদের sp2, 3 হইলে sp2, এই যে দেখো এখানে দেওয়া আছে 3 হইলে কিন্তু sp2। ওকে, s হচ্ছে 1, p হচ্ছে 2, তাহলে আমাদের টোটাল 3 হয়, 3 হইলে sp2। অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু জার্মান কত, অ্যামোনিয়াম নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জার্মান সবসময় sp3 হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জার্মান কি হয় বলো তো, নাইট্রোজেন আসলে অ্যামোনিয়াম আসলে sp3 হবে, অ্যামোনিয়াম আসলে কি হবে, অ্যামোনিয়াম আসলে কিন্তু sp3 হবে, অ্যামোনিয়াম আসলে sp3 হবে, মনে রেখো এটা, অ্যামোনিয়াম আসলে কি হবে, অ্যামোনিয়াম আসলে কিন্তু sp3 হবে, অ্যামোনিয়াম আসলে কিন্তু sp3 হবে। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোশ্চেনে, যে জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর কোন ধরনের সংকরণ ঘটে, জেননের পারমাণবিক সংখ্যা 54, হ্যাঁ জেননের পারমাণবিক সংখ্যা 54, তো জেননের এত বড় পারমাণবিক সংখ্যা তো আমরা এই জায়গায় দিতে পারবো না, আমি জাস্ট অল্প একটু বুঝাই দিই, 5s2, তারপর হচ্ছে 5s2 এবং 5px2, 5py2, 5pz2, হ্যাঁ। ওকে, আমরা যদি এইটুকু দেই, এবার আমাদের দেখো আমরা যদি চাই উত্তেজিত করব, জেনন তো নর্মালি নিষ্ক্রিয়, তার সাথে কেউ যুক্ত হতে পারে না, কিন্তু ফ্লোরিন একদম ছেঁচড়া, ফ্লোরিন জেনের সাথে যুক্ত হবেই, তো
এর জন্য ফ্লোরিন আবার তোমার হচ্ছে অনেক বেশি সক্রিয়, জেনন একদমই নিষ্ক্রিয়। একদম নিষ্ক্রিয় কারোর সাথে যুক্ত হইতে হলে একদম সক্রিয় কারো দরকার, তাই না? ওই ফ্লোরিন জোর জবরদস্তি জেননের সাথে যুক্ত হবে। এখন কেমনে যুক্ত হবে? যুক্ত হওয়ার জন্য আমাদের এই শেষ কক্ষপথে এই ইলেকট্রনটাকে সিঙ্গেল বানাইতে হবে, তাই না? সিঙ্গেল বানানোর জন্য আমি যদি PX কে উত্তেজিত করি, PX কে উত্তেজিত করে 1 বানাই, এখানে 1 বানাই এবং একটা ইলেকট্রন নিয়ে 5DX কে দিয়ে দেই, এখানে একটা দিই, তাহলে আমাদের শেষ কক্ষপথে কয়টা সিঙ্গেল অবস্থা তৈরি হলো? শেষ কক্ষপথে 2টা সিঙ্গেল অবস্থা তৈরি হলো। তখন 2টা ফ্লোরিন আইসা যুক্ত হয়ে কি তৈরি করলো? জেনন ডাইফ্লোরাইড তৈরি করলো। জেনন ডাইফ্লোরাইড তৈরি করলো, তাই না? জেনন ডাইফ্লোরাইড তৈরি করলো। ওকে, এখন জেনন ডাইফ্লোরাইড যে তৈরি হলো, আমাদের এখানে s অরবিটাল কয়? একটা s। p কয়টা? p 3টা, sp3। d আমরা কয়টা আনছি? d আমরা একটা আনছি, তাহলে sp3d। sp3d খুঁজো, sp3d কো? sp3d, sp3d, বুঝছো? এখন যদি আমার প্রশ্ন এটা না হয়ে আমি যদি প্রশ্ন তোমাদের করি যে জেনন হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে? জেনন হেক্সাফ্লোরাইড যদি আমরা করতে যাই, তাহলে আমাদের এই ডি এর এক্স ওয়াই এগুলো বাড়াইতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা আনতে হবে, আবার আরো বাড়াইতে হবে, এখানে আনতে হবে, এরকম করতে হবে না? এরকম করতে হবে। যাই হোক, আমরা তাহলে এইটুকু বুঝছি, আমাদের এটা হচ্ছে sp3d, sp3d। ওকে, sp3d, এটা ভালো করে মনে রাখো, এটা ইম্পর্টেন্ট। sp3d, এখানে সংকরণ sp3d। জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে sp3d। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে জেনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে কত, জেনন হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে কত, জেনন অক্টাফ্লোরাইডের ক্ষেত্রে কত, তাহলে কি করবা? তাহলে এই জায়গাতে আমরা যেভাবে আর একটু বাড়াই বাড়াই করবো, তাই না? এই জায়গাতে আমরা শেষ কক্ষপথে জেড থেকে একটা নিয়েছিলাম, পরে PY থেকে একটা নিয়ে আবার ডিতে দিব, তাহলে 4টা খালি অবস্থা হয়। তারপর PX থেকে একটা নিয়ে আবার ডিতে দিব, তাহলে আমাদের 6টা খালি অবস্থা হয়। তারপরে 5S থেকে একটা নিয়ে আমরা ডি আরেকটাতে দিব, তাহলে আমাদের 8টা খালি অবস্থা হয়। এরকম করে করতে পারবা না? করতে পারবা। কাউন্ট করে দেখবা যে ডি যত বাড়ে ডি এর সংখ্যা তত বাড়বে। তো আমরা ডি, এখন ডি আছে, এরপর এবার D1 হতে পারে জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে, তারপর জেনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে, হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে D2 হতে পারে, তারপরে তোমার অক্টাফ্লোরাইডের ক্ষেত্রে D3 হতে পারে, তাই না? এরকম হতে পারে। ওকে, যাই হোক, এরপর চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ? sp2 সংকরণ। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ? গ্রাফাইটে sp2 সংকরণ। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ? গ্রাফাইটে sp2 সংকরণ। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বাচ্চারা? গ্রাফাইটে sp2 সংকরণ। অ্যামোনিয়া আর আচ্ছা, অ্যামোনিয়াম আর ফসফিনের সংকরণ কোনটা? অ্যামোনিয়াম আর ফসফিন দুইটাই হচ্ছে sp3, একদম ঠিক বুঝে। অ্যামোনিয়াম ফসফিন দুইটাই কি বলো তো? অ্যামোনিয়াম ফসফিন দুইটাই হচ্ছে sp3। অ্যামোনিয়াম ফসফিন দুইটাই কি? অ্যামোনিয়াম ফসফিন দুইটাই কি sp3? অ্যামোনিয়াম ফসফিন দুইটাই কি? তাড়াতাড়ি বলো তো। অ্যামোনিয়াম ফসফিন দুইটাই হচ্ছে sp3। অ্যামোনিয়াম ফসফিন দুইটাই কি? sp3। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখি কি আছে আমাদের। কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর আচ্ছা D3 sp3 সংকরিত হলে আকৃতিটা কিরকম? D3 sp টোটাল আসে 1 কত দেখো তো? 3 + 1 + 3 = 7। 7 আসলে আমরা করব হচ্ছে, 7 আসলে কি করব? 7 আসলে আমরা করব 5 + 2। 5 + 2 যে পঞ্চভুজীয় দ্বি পিরামিড। পঞ্চভুজীয় দ্বি পিরামিড। পঞ্চভুজীয় দ্বি পিরামিড কি করবে বলো তো? পঞ্চভুজীয় দ্বি পিরামিড। অ্যান্সারটা কি হবে? তাড়াতাড়ি বলো। পঞ্চভুজীয় দ্বি পিরামিড হবে অ্যান্সারটা, তাড়াতাড়ি বলো তো। এই কতক্ষণ ক্লাস হয়েছে? ক্লাস কতক্ষণ ধরে নিতেছি? পঞ্চভুজীয় দ্বি পিরামিড হবে। পঞ্চভুজীয় দ্বি পিরামিড। পঞ্চভুজীয় দ্বি পিরামিড হবে, তাড়াতাড়ি বলো। অ্যান্সার কতক্ষণ? আচ্ছা, ক্লাস কতক্ষণ নিলাম? তারপরে আমাদের কি আছে? কোন সংকরণে পাই বন্ধন গঠিত হয়? পাই বন্ধন sp সংকরণে পাই বন্ধন গঠিত হয়। sp তে পাই থাকে, sp3 তে পাই থাকে না, sp3 তে সবই সিগমা বন্ধন। sp2 তে পাই থাকে, sp তে পাই থাকে। আমরা জানি অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিগমা বন্ধন sp3, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ধন, সেক্ষেত্রে sp2, আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ধন, সেক্ষেত্রে sp, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? sp2 হবে। অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা হচ্ছে sp2 হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা sp2 হবে। অ্যান্সারটা sp2 হবে। ওকে, অ্যান্সারটা sp2 হবে। তারপর কি আছে আমাদের? ইথাইন। ইথাইন দেখো, কার্বন দুইটা হইলে আমাদের কার্বন দুইটা হইলে এরকম অবস্থা হয় না? এরকম অবস্থা হয়। তাহলে একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। একটা সিগমা আর দুইটা পাই, এখানে একটা সিগমা দুইটা পাই। আর আমরা জানি যে ইথাইন অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ? অ্যালকাইনের ক্ষেত্রে কি sp সংকরণ না? অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ। অ্যালকাইনের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ বাচ্চারা? অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ। অ্যালকাইনের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ? অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ। অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ। অ্যালকাইনের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ? sp সংকরণ। তারপরে sp3 সংকরিত যৌগ নয় কোনটা? sp3 সংকরিত যৌগ অ্যামোনিয়া, sp3 পানি, sp3 মিথেন, sp3 BF3, sp3 না।
BF3 sp3 না, sp3 সংকরিত না কোনটা, BF3 sp3 না, BF3 হচ্ছে sp2। BF3 যেখানে 3 আছে না, 3 থাকলে আমরা 3 কি করি, sp2 করি। s হচ্ছে 1 আর p হচ্ছে 2, ইকুয়াল টু কত, 3। তাহলে BF3 sp3 না। BF3 কি না তাড়াতাড়ি বলো তো, BF3 sp3 না, BF3 sp3 না, BF3 কি না, BF3 কিন্তু sp3 না। আচ্ছা, তারপরে বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান, বেনজিনে 3টা পাই বন্ধন বিদ্যমান। আমরা জানি বেনজিনে তোমার 3টা ডাবল বন্ড আছে, বেনজিনে 3টা ডাবল বন্ড আছে, সেখানে 3টা পাই বন্ধন আছে। বেনজিনে 3টা ডাবল বন্ড, 3টা পাই বন্ধন, এটা মনে রাখো। ইথিলিনে কার্বন কার্বন সংকরণ কিরকম, ইথিলিন মানে কি, ইথিলিন মানে ইথিন। ইথিলিন মানে কি বাচ্চারা, ইথিলিন মানে হচ্ছে ইথিন না, ইথিলিন মানে হচ্ছে ইথিন। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে কার্বন কার্বন ডাবল বন্ড হইলে কি হয় বলো তো, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে sp2 সংকরণ হয় না, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে কিন্তু sp2 সংকরণ হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে sp2 সংকরণ হয়। এক মিনিট, এসির বাতাসে তো ফুটছে বাইরে গেছে কেন, ব্রাশ ট্রাশ হবে নাকি, দাঁড়াও এক মিনিট। এই রায়হান, এসির বাতাসে তো স্পিড কেন, অনেক বেশি আওয়াজ হচ্ছে, ভয় লেগে গেছিল আমার। নিচের কোন যৌগটিতে সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন আছে, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন কোথায় আছে বলো তো, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন তো বেনজিনে আছে, কি সমস্যা কোনো, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন কোথায় আছে বাচ্চারা, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন কোথায় আছে তাড়াতাড়ি বলো, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন কোথায় আছে, সঞ্চরণক্ষম পাই ইলেকট্রন কিন্তু আমাদের বেনজিনে আছে। বেনজিনে তো আছে কিন্তু এই জায়গাতে আমাদের দ্বিবন্ধন আছে যেটাতে, এটাই মেন হবে অ্যান্সার। দ্বিবন্ধন মেনলি আমাদের ইথিনে আছে, তাই না, ইথিনে আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে ইথিনে, এই কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে ইথিনের ক্ষেত্রে, তো এটাতেই পাই ইলেকট্রন আছে। আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা হবে, এটা হবে, হ্যাঁ ওকে, অ্যান্সারটা ক হবে। আচ্ছা ওকে, কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না, কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না, যার মুক্তজোড় ইলেকট্রন নাই সেই সন্নিবেশ বন্ধন গঠন করে না, যার মুক্তজোড় ইলেকট্রন নাই সেই সন্নিবেশ বন্ধন গঠন করে না। কোনটা সন্নিবেশ বন্ধন গঠন করে না বলো তো বাচ্চারা, কোনটা সন্নিবেশ বন্ধন গঠন করে না, যার মুক্তজোড় ইলেকট্রন নাই সেই সন্নিবেশ বন্ধন গঠন করে না। তাহলে আমাদের এখানে আসলে আলটিমেটলি সন্নিবেশ বন্ধন গঠন করে না কে হবে, কার্বন টেট্রাক্লোরাইড হবে, কার্বন টেট্রাক্লোরাইড সন্নিবেশ বন্ধন গঠন করে না, আর বাকিরা অ্যামোনিয়া করে, বাকিরা সবাই করে সন্নিবেশ বন্ধন, বুঝছো, কার্বন টেট্রাক্লোরাইড করে না, কারণ এই BCl3 BCl4- হয়ে যায় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। অ্যামোনিয়া একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, পানিরও মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এরা সন্নিবেশ করে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড করে না, কার্বন টেট্রাক্লোরাইড করে না। নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম, গলনাঙ্ক সবচেয়ে কম কোনটার বলো তো, সিজিয়াম ক্লোরাইডের হওয়ার সম্ভাবনা বেশি। গলনাঙ্ক সবচেয়ে কম কার বলো তো বাচ্চারা, কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম, কোনটির গলনাঙ্ক, সিজিয়াম ক্লোরাইড, আকার বড় শেষ খবরতে গলনাঙ্ক কম, বুঝছো, এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, উপরে থেকে নিচে গেলে গলনাঙ্ক কমতেই থাকে, উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক কমতেই থাকে, তাহলে গলনাঙ্ক সবচেয়ে কম সিজিয়াম ক্লোরাইডের। নিচের কোনটি অধিক সমযোজী, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটা অধিক সমযোজী, অধিক সমযোজী ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এখানে দেখো এটা হচ্ছে 2+, ক্যালসিয়ামের 2+, আয়রন এটা 3+, এটাও 3+, মানে আমাদের এই দুইটা চার্জ চলে গেছে। অধিক সমযোজী হলে চার্জ যাদের বেশি তাদের নিয়ে কাজ করতে হবে, তাহলে অ্যালুমিনিয়াম আর আয়রন নিয়ে কাজ করব। চার্জ যাদের বেশি তাদের নিয়ে কাজ করবে, অ্যালুমিনিয়াম আর আয়রন নিয়ে কাজ করব। না, অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে আকার ছোট হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে আকার ছোট কার, আকার ছোট হচ্ছে অ্যালুমিনিয়ামের। আয়রন আর দুজনেই চার্জ সমান, যখন চার্জ সমান হয়ে যায় তখন আকার দেখতে হয়, আর আকার ছোট যার সে পোলারায়ন বেশি হয়, আকার ছোট যার তার পোলারায়ন বেশি হয়, তাহলে অ্যালুমিনিয়ামের পোলারায়ন বেশি হবে, যার পোলারায়ন বেশি হবে সে সমযোজী ক্যারেক্টার দেখাবে, যার পোলারায়ন বেশি হবে সে কি দেখাবে, যার পোলারায়ন বেশি দেখা, এই জায়গায় অ্যান্সারটা ভুল আছে, এটা অ্যালুমিনিয়াম হবে, বুঝছো, অ্যালুমিনিয়াম দেখো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অধিক সমযোজী হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী হবে, ঠিক আছে, দুইটার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু অধিক সমযোজী হবে। পানির অণুর বন্ধন কোণ কত, পানির অণুর 104.5, পানির অণুর 104.5, এটা অ্যামোনিয়ার, এটা হচ্ছে মিথেনের, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, বুঝছো, এই কোণের মানগুলো মুখস্থ করতে হবে, এই কোণের মানগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে, যেখানে দেওয়া আছে দেখো বেরিলিয়াম ক্লোরাইড, ইথিন, কার্বন ডাইঅক্সাইড এদের সবার হচ্ছে 180, মিথেন 4 এটা হচ্ছে 109.5, অ্যামোনিয়া 107, পানি 104.5। ওকে, তারপরে কি আছে আমাদের, নিচের কোন যৌগটি অধিক সমযোজী, নিচের কোন যৌগটি অধিক সমযোজী, অধিক সমযোজী নিচের কোনটা, আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার ছোট সে সমযোজিতা বেশি দেখায়,
ক্যাটায়নের ক্ষেত্রে দেখো লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে, এখানে আকার কার ছোট, যার আকার ছোট। ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার ছোট, গ্রুপ ভিত্তিক সম্পর্কে ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার ছোট তার সমযোজিতা বেশি। 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 ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার ছোট, লিথিয়ামের আকার ছোট, লিথিয়ামের সমযোজিতা বেশি। কোনটি পোলার অণু? পোলার তো পানি, পানি তো পোলার হবে তাই না বাচ্চারা? পানি পোলার, পানি পোলার, পানি পোলার, বুঝছো? পানি হচ্ছে পোলার। ওকে, তাহলে পানি আমরা জানি পোলার, এটা আর কি দেখবো। নিচে কোনটি অপোলার? আমরা জানি যে অপোলার কোনটা, অপোলার এখানে কোনটা বলো তো বাচ্চারা? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপোলার কোনটা? আমরা তো জানি পানি হচ্ছে পোলার, কিন্তু যদি বলে যে অপোলার কোনটা, অপোলার নিচের কোনটা অপোলার? আচ্ছা বলো তো নিচের কোনটা অপোলার? অপোলার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড না? কার্বন টেট্রাক্লোরাইড, বাকিগুলো পোলার। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন বন্ধন আছে এখানে, এটা পোলার। অ্যালকোহলও পোলারিটি দেখায়, এখানেও হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোজেন বন্ধন নাই, এটা অপোলার, সমযোজী যৌগ, এটা অপোলার। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে অপোলার, কার্বন টেট্রাক্লোরাইড অপোলার। তারপর নিচের কোনটা অপোলার? এই যে বলছে এখানে যে সকল সমযোজী যৌগ, এখানে আমাদের অপোলার কার্বন টেট্রাক্লোরাইড, মনে রেখো এটা অপোলার। হাইড্রোজেন বন্ধন থাকে কোনটাতে? হাইড্রোজেন বন্ধন থাকে কোনটাতে? হাইড্রোজেন বন্ধন থাকে কোনটাতে? হাইড্রোজেন আসলে যারা বেশি তড়িৎনাতক তাদের সাথে বন্ধন করে, নফের সাথে বন্ধন করে হাইড্রোজেন। হাইড্রোজেন কার সাথে বন্ধন করে বলো তো বাচ্চারা? নফের সাথে বন্ধন করে। নফ, নফের সাথে যদি বন্ধন করে তাহলে নফের মধ্যে তো নাইট্রোজেন, এটা এটা আছে, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের মধ্যে আছে কেউ? নাই নাই নাই। হাইড্রোজেন কার সাথে বন্ধন করে বাচ্চারা? হাইড্রোজেন নফের সাথে বন্ধন করে। হাইড্রোজেন নফের সাথে বন্ধন করে, বলো তো হাইড্রোজেন কার সাথে বন্ধন করে? হাইড্রোজেন নফের সাথে বন্ধন করে। হাইড্রোজেন নফের সাথে বন্ধন করে, তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রোজেন বন্ধন হয় হচ্ছে অ্যামোনিয়ার সাথে। হাইড্রোজেন নফের সাথে বন্ধন করে, তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রোজেন হচ্ছে অ্যামোনিয়ার সাথে বন্ধন করে। ওকে, নিচের কোন যৌগ হাইড্রোজেন বন্ধন থাকে? কোন যৌগে হাইড্রোজেন? ওই যে নফ, নফ খুঁজে বের করো তো বাচ্চারা। নফ নফ নফ, হাইড্রোজেনের সাথে অক্সিজেন, নফের সাথে হাইড্রোজেন বন্ধন করে, তাহলে আমাদের কি হবে অ্যান্সার? অক্সিজেন হবে। ওকে, হ্যাঁ এই তো ঠিক আছে, অ্যামোনিয়া ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেন আছে না? অক্সিজেন আছে, বাকিটাতে নাই। তাহলে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন হয় নফের সাথে, মনে রেখো এটা। হাইড্রোজেন বন্ধন কার সাথে হয়? হাইড্রোজেন বন্ধন কিন্তু নফের সাথে হয়। ইথানোয়িক অ্যাসিড ডাইমারের হাইড্রোজেন বন্ধন কয়টা? এমনিতে আমরা জানি ইথানোয়িক অ্যাসিড হচ্ছে CH3, CH3 COOH। এই ক্ষেত্রে আমরা যদি C এভাবে লিখি, এইভাবে লিখি, C এইভাবে লিখি, এখানে একটা বন্ধন, কিন্তু যদি বলে ডাইমার এখানে একটা হাইড্রোজেন বন্ধন। কিন্তু যদি বলে ডাইমার, ডাইমার মানে দুইটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত হবে। ডাইমার মানে দুইটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত হবে। দুইটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত হলে এক এক কত হবে? 2 হবে না? দুইটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত হলে এক এক কত হবে? 2 হবে না? দুইটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত হলে এক এক 2 হবে। হ্যাঁ, নফের সাথে বা ফনের সাথে একই কথা। নফ রে উল্টাইলে ফন হয়, ফন রে উল্টাইলে নফ হয়। আচ্ছা, তারপর দেখো আমাদের হাইড্রোজেন বন্ধন ঘটনা কোনটার ক্ষেত্রে? আমরা জানি নফ 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 নফ, বাকিতে এন আছে, এফ আছে, ও আছে। নফ অর ফন, নফ অর ফন, তাহলে নফ আর ফন এগুলোতে আছে, কিন্তু আমাদের CH3 তে নাই। নফ আর ফন এটাতে আছে, CH3 তে নাই। ওকে, নফ আর ফন এটা আছে, CH3 তে নাই। ওকে, ঠিক আছে। তারপর চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। কোন যৌগের আন্তঃআণবিক আচ্ছা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে 3টা যৌগে, বুঝছো? একটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, লিখে নাও অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় থাকে। অর্থ নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল, স্যালিসাইলিক অ্যাসিড, আর একটা হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসাইলিক অ্যাসিড আর এটা কি? স্যালিসালডিহাইড। এই 3টাতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এগুলা বাদে বাকিগুলাতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই 3টাতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এই 3টা বাদে বাকিগুলাতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই 3টা মনে রাখবো কেমনে? এই 3টা মনে রাখবো, ধরো আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হওয়ার পরে তোমরা তো দুলাভাইকে একদম পাগল করে ফেলতেছো, এটা কিনে দাও ওইটা কিনে দাও, এত শালি। তখন আমার জামাই চেতা যায়, বলবে অর্থ নাই শালি। কি বলবে বলো তো? বলবে অর্থ নাই, অর্থ নাই, অর্থ নাই শালি, শালি আমার কাছে কোনো অর্থই নাই, অর্থ নাই শালি। সবাই টাকা শেষ করে ফেলবে, বেচারা কি করবে? অর্থ নাই শালি, অর্থ নাই দিয়ে হচ্ছে অর্থ নাইট্রোফেনল, অর্থ নাই শালি, শালি দিয়ে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড। এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কোথায় তৈরি হয়?
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কোথায় তৈরি হয়? তাড়াতাড়ি, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কোথায় তৈরি হয়? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় যে অর্থনাই শালি। অর্থনাই শালি দিয়ে কি পড়বো আমরা? অর্থনাই দিয়ে হচ্ছে অর্থনাইট্রোফেনল, শালি দিয়ে স্যালিসালডিহাইড, স্যালিসালিক অ্যাসিড, এগুলাতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এগুলা বাদে বাকিগুলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এগুলা বাদে বাকিগুলা কি? এগুলা বাদে বাকিগুলা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এগুলা বাদে বাকিগুলা কি? এগুলা বাদে বাকিগুলো হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ওকে, ঠিক আছে। তাহলে অর্থনাই শালি, তাহলে স্যালিসালডিহাইড। অর্থনাই শালি ভুলবা জীবনে আর। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে অর্থনাই শালি। অন্ত অন্ত মনে রাখবা, দুলাবাইয়ের অন্তর, অন্ত অন্ত, আন্ত না কিন্তু আন্ত, আন্তর অন্তের মধ্যে পার্থক্য আছে। অন্ত মানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, নিজেরা নিজেরা। আন্ত মানে অন্য কারোর সাথে। এখন দুলাবাই, দুলাবাইয়ের তো অন্তরই, তাই না? দুলাবাইয়ের অন্তর তোমরা নিতে চাইতেছো, কিন্তু দুলাবাই বলতেছে টাকা নাই, অর্থনাই শালি। তাহলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে মনে রাখবা দুলাবাইয়ের অন্তর এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এক্সাম্পল, দুলাবাই বলছে অর্থনাই শালি। অর্থনাই শালি, অর্থ দিয়ে হচ্ছে অর্থনাইট্রো, অর্থনাই দিয়ে অর্থনাইট্রোফেনল, শালি দিয়ে স্যালিসালডিহাইড, স্যালিসালিক অ্যাসিড। শালি দিয়ে কি বলতো? স্যালিসালডিহাইড, স্যালিসালিক অ্যাসিড। ওকে, শালি দিয়ে স্যালিসালডিহাইড, স্যালিসালিক অ্যাসিড। মনে থাকবে? মনে না থেকে যাবে কই? দুলাবাই আছে এখানে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অনুসমূহ কিরকম হয়? ভ্যান ডার ওয়ালস অপোলার হয়। ভ্যান ডার ওয়ালসের মধ্যে অপোলার হয়, বুঝছো? ভ্যান ডার ওয়ালস অনুসমূহের আকর্ষণ বল কিরকম হয়? ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে অপোলার সমযোজী, অপোলার সমযোজী। ভ্যান ডার ওয়ালস মানেই দুর্বল, ভ্যান ডার ওয়ালস মানেই দুর্বল, অপোলার সমযোজী। ভ্যান ডার ওয়ালস মানেই দুর্বল, অপোলার সমযোজী। ভ্যান ডার ওয়ালস মানেই দুর্বল, অপোলার সমযোজী। আচ্ছা, শালাদের তো দুলাভাইরা বেশি খাওয়ায় না, টিপ দেয় না, শালিদেরই দেয়। শালাদের কাজ করায় শুধু, বুঝছো? দেখো এই জায়গাতে অ্যান্সার কি হবে? অপোলার সমযোজী। তারপরে পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সম্পর্ক কোনটা? পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত তো আয়নিক বন্ধন। আয়নিক যৌগই তো পোলারে হয়, তাই না? আয়নিক যৌগরাই তো সমযোজী ক্যারেক্টার দেখায়। আয়নিক যৌগরা সমযোজী ক্যারেক্টার দেখায় ফাজান্স রুলস অনুসারে, তাই না? ফাজান্স রুলস অনুসারে আয়নিক যৌগরা সমযোজী ক্যারেক্টার দেখায়। ফাজান্স রুলস অনুসারে আয়নিক যৌগরা সমযোজী ক্যারেক্টার দেখায়। দ্যাট মিনস অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ডি হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু ডি হবে। ডি 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 ডি। ওকে, তারপরে নিচের কোনটি সঠিক হবে? এখানে আমাদের দেখো আকারের সঠিক ক্রম, আকারের সঠিক ক্রম, আকারের সঠিক ক্রম না, আকারের সঠিক ক্রম তো আকার তো সবচেয়ে বড়ই তো সোডিয়ামের, তাই না? অ্যালুমিনিয়ামের সবচেয়ে কম, হইব না? এটা হবে না, অ্যান্সার হবে না। 2 আর 3 গুণ করে 6 হবে, এটা 6 হওয়ার কথা, এটাও হবে না। C2H6 সিগমা বন্ধনের সংখ্যা 6টা। না, আমরা জানি অ্যালিফ্যাটিক যৌগে মোট সিগমা বন্ধন মোট পরমাণু থেকে 1 কম। তাহলে মোট পরমাণু কত? 2 আর 6 টোটাল 8, 8 মাইনাস 1 কত? 7। অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে কি মনে রাখবা? অ্যালিফ্যাটিক যৌগের সিগমা বন্ধন মোট পরমাণুর 1 কম, এটা আসতে পারে। অ্যালিফ্যাটিক যৌগের সিগমা বন্ধন মোট পরমাণুর 1 কম, আর অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ধন মোট পরমাণুর সংখ্যার সমান। অ্যালিফ্যাটিক যৌগের সিগমা বন্ধন মোট পরমাণুর চাইতে 1 কম, অ্যারোমেটিক যৌগে মোট পরমাণুর সমান। যদি আমি বলতাম যে বেনজিনের সিগমা বন্ধন কয়টা? বেনজিনের সিগমা বন্ধন তুমি চোখ বুঝে বলে 12টা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ইথেনের সিগমা বন্ধন কয়টা? ইথেন যেহেতু এলিফ্যাটিক, তাহলে মোট পরমাণু কয়টা? 8টা। 8টা থেকে 2 কম, 1 কম, তাহলে 7। বুঝছো? তাহলে অ্যান্সার হবে 7। আচ্ছা, অর্থনাইট্রোফেনল, একটাকে বলছি না, এই টাইপের কোশ্চেন আসতে পারে। অর্থনাইট্রোফেনলে কি হয়? অন্তঃআণবিক না আন্তঃআণবিক? অন্তর, দুলাভাইয়ের অন্তর, তাই না? দুলাভাইয়ের অন্তর কারা জিততে চায়? শালিরাই জিততে চায়। তো অন্তর, দুলাভাই কি বলছিল? অর্থনাইশালী, অর্থনাইশালী। অর্থাৎ অর্থনাইট্রোফেনলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থনাইট্রোফেনল, স্যালিসালিক অ্যাসিড, স্যালিসালডিহাইড, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি হবে। অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো। অ্যান্সার কিন্তু ডি হবে। অ্যান্সার কিন্তু ডি হবে। এ এক্সাম্পল জীবনে ভোলা যাবে না। এ এক্সাম্পল জীবনে ভোলা যাবে না। হাইড্রোসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? অ্যানায়নের আকারের উপরে। যার অ্যানায়নের আকার বড় তার অ্যাসিডের তীব্রতা বেশি। হাইড্রোসিড গ্রুপ 17 মৌলের কথা যদি চিন্তা করো, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, সবচেয়ে বেশি তীব্র হাইড্রোজেন আয়োডাইড, তাই না? হাইড্রোসিডের মধ্যে সবচেয়ে বেশি তীব্র কে? হাইড্রোসিডের মধ্যে সবচেয়ে বেশি তীব্র কে? হাইড্রোসিডের মধ্যে সবচেয়ে বেশি তীব্র হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড। ওকে, অ্যানায়নের আকার যার বড়, এর সবচেয়ে বেশি তীব্র কে? হাইড্রোজেন আয়োডাইড, কারণ অ্যানায়নের আকার সবচেয়ে বড়। যার অ্যানায়নের আকার বড় তার তীব্রতা বেশি। নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? সাধারণ অবস্থায় তরল ব্রোমিন। নিচের কোনটা সাধারণ অবস্থায় তরল বলো তো বাচ্চারা? সাধারণ অবস্থায় তরল কোনটা? সাধারণ অবস্থায় তরল কোনটা? তাড়াতাড়ি বলো। সাধারণ অবস্থায় তরল হচ্ছে ব্রোমিন। ব্রোমিন সাধারণ অবস্থায় তরল। এরপরে আমাদের ব্রোমিন, এখানে খেয়াল করতে পারো ব্রোমিন সাধারণ অবস্থায় তরল থাকে, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন এগুলো সাধারণ অবস্থায় গ্যাসীয় থাকে।
ওকে, ব্রোমিন একটা লাল বর্ণে তরল, মনে রেখো। পানিগ্রাহী পদার্থ হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইড। হ্যাঁ, পানিগ্রাহী পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড, এটা মনে রেখো। ক্যালসিয়াম ক্লোরাইড পানিগ্রাহী, নিরোধক, যারা পানি শুষে নেয় তাদের নিরোধক বলে। ক্যালসিয়াম ক্লোরাইড নিরোধক হিসেবে কাজ করে। ক্যালসিয়াম ক্লোরাইড নিরোধক হিসেবে কাজ করে। ক্যালসিয়াম ক্লোরাইড নিরোধক হিসেবে কাজ করে। ক্যালসিয়াম ক্লোরাইড কি হিসেবে কাজ করে? ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। ওকে, তারপরে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা পাইরো অ্যাসিড? পাইরো হচ্ছে এই যে এটা যে পাইরো অ্যাসিড, এই অ্যাসিডটা পাইরো, এটা একদম মনে রাখবা। পাইরো অ্যাসিডটা দেখতেই বড় বড়, বুঝছো? পাইরো অ্যাসিডের সংকেতটা কি আছে? পাইরো অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড মিলিত হয়ে পাইরো অ্যাসিড তৈরি করে। এটা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বলা যায় এটাকে। হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হয়ে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা পাইরো সালফিউরিক অ্যাসিড। পাইরো, ঠিক আছে। তারপর নিচে কোনটা? হাইপো অ্যাসিড। হাইপোতে অক্সিজেন সংখ্যা কম। হাইপোতে কি কম? হাইপোতে অক্সিজেন সংখ্যা কম। সবচেয়ে অক্সিজেন কম কার? সবচেয়ে অক্সিজেন যার কম তাই হচ্ছে হাইপো। সবচেয়ে অক্সিজেন কম যার সেই হচ্ছে হাইপো। সবচেয়ে অক্সিজেন কম যার সেই হচ্ছে হাইপো। সবচেয়ে অক্সিজেন কম যার সেই কি? সবচেয়ে অক্সিজেন কম যার সেই হচ্ছে হাইপো। সবচেয়ে অক্সিজেন কম যার সেই কি? সেই হচ্ছে হাইপো, ঠিক আছে। সবচেয়ে অক্সিজেন কম যার সেই কি? সেই হচ্ছে হাইপো। সবচেয়ে অক্সিজেন কম যার সেই হচ্ছে হাইপো। হাইড্রোনিয়াম আয়নে কোন বন্ধন বিদ্যমান? আচ্ছা, হাইড্রোনিয়াম আয়নের সংকেতটা কি? H3O+, তাই না? O+। আমরা নর্মালি কি জানি যে H2O পানির সাথে একটা হাইড্রোজেন আয়ন আসে। দেখো তো পানিতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? 2 জোড়া। আর হাইড্রোজেন আয়নটা যুক্ত হচ্ছে, হাইড্রোজেন আয়নের কিছু আছে? নিঃস্ব। হাইড্রোজেন আয়ন নিঃস্ব, তাই না? ইলেকট্রন দিয়ে। হাইড্রোজেন আয়নের সাথে ও যখন যুক্ত হবে তখন এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু পানি সরবরাহ করতেছে। তাহলে এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সরবরাহ করে যে বন্ধন তৈরি হয় তাকে কি বন্ধন বলে? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সরবরাহ করে যে বন্ধনটা তৈরি হয় সেটা সন্নিবেশ বন্ধন না? সন্নিবেশ বন্ধন। আর পানি যখন তৈরি হয়েছিল, পানির অণু কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। এটা আমরা সবাই জানি, পানি সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। পানি সমযোজী বন্ধন এবং পরবর্তীতে পানির সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে, সেটা সন্নিবেশ সমযোজী না? সেটা সন্নিবেশ সমযোজী। তাহলে সমযোজী ও সন্নিবেশ বন্ধন দুইটাই, সমযোজী ও সন্নিবেশ বন্ধন দুইটাই কি হবে বলো তো বাচ্চারা? সমযোজী ও সন্নিবেশ বন্ধন দুইটাই, সমযোজী ও সন্নিবেশ বন্ধন দুইটাই হবে এখানে। ওকে, তারপরে দেখি আমাদের নিচের কোনটি সরল রৈখিক? সরল রৈখিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইড এরকম, এরকম কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডটা কিরকম? কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডটা সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডটা সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডটা সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডটা সরল রৈখিক। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? রাসায়নিক বৈশিষ্ট্য তো তোমার কোনটা? অম্লত্ব। অম্লত্বই তো রাসায়নিক বৈশিষ্ট্য। কোনটা রাসায়নিক বৈশিষ্ট্য বলো তো বাচ্চারা? কোনটা রাসায়নিক বৈশিষ্ট্য? কোনটা রাসায়নিক বৈশিষ্ট্য? রাসায়নিক বৈশিষ্ট্য তো অম্লত্বই হবে। রাসায়নিক বৈশিষ্ট্য অম্লত্ব খারাপ করতে এটি তো রাসায়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আর কি আছে। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন, নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল থাকে? পানি কক্ষ তাপমাত্রায় তরল থাকে পানি হাইড্রোজেন বন্ধনের কারণে না বাচ্চারা? এটা জানতো না তোমরা? পানি যে তরল, পানি কেন তরল থাকে? হাইড্রোজেন বন্ধনের কারণে পানি তরল থাকে। কক্ষ তাপমাত্রায় পানি তরল থাকে কেন? হাইড্রোজেন বন্ধনের কারণে। পানিতে কোন ধরনের বন্ধন? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি তরল থাকে। আচ্ছা, আজকে অনেকক্ষণ হয়েছে, তোমাদের টায়ার্ড লাগতেছে না? আজকে তাহলে এইটুকুই থাকুক। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা চ্যাপ্টার শেষ করছি। এখান থেকে আশা করি কোশ্চেন কমন পাবা তোমরা অনেকগুলো। তোমাদের পরীক্ষা তো 12 তারিখ, আজকে 9 তারিখ। আজকে 9 তারিখ। পরীক্ষায় যে দেখলাম পিছানোর কথা বলছিল, পিছালে ভালোই তো না? আচ্ছা, পিছাবে না তো। ওকে, এমসিকিউ যারা আমার সাথে সলভ করলা তোমাদের একবার পড়া হয়ে গেছে, বুঝছো? পড়া হয়ে গেছে। আশা করি এই চ্যাপ্টার থেকে যদি কোনো এমসিকিউ আসে তোমার কেউ আটকাতে পারবে না। আর ইংলিশ ক্লাসের কথা বলছিলাম, ইংলিশ আমি পেট বেঁচে, আমাদের তো ফিজিক্স হান্টার্স থেকে যেই কোর্সটা নাম ছিল সেখানে আমরা 5টা ক্লাস নিয়েছিলাম ইংলিশের। তো 5টা ক্লাস 6টা ক্লাস, 5টা তো আমি গ্রামার শেষ করছি, 6 নম্বর ক্লাসে আমি হচ্ছে স্পেলিং পড়াইছিলাম। তো সেখানে আমি সব পড়াই দিছি ইংলিশে। আশা করি আমার ওই ক্লাসগুলো যারা করছো, স্লাইডগুলো যারা পড়ছো, তারা ইংলিশে একটা কাপায় দিয়ে আসতে পারবা। ইংলিশে একদমই সেই লেভেলে একটা রেজাল্ট তোমাদের হবে আশা করি। আমি ইংলিশের সব কিছু তোমাদের সুন্দরভাবে বলে দিচ্ছি। ইংলিশের ওই ক্লাসগুলো ভালো করে যাও। আর আমরা একটা তোমাদের লাস্ট ভিডিও সাজেশন দিয়েছি, সেটা ভালো করে পড়ে যাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমিস্ট্রি ক্ষেত্রে যদি ভালো করতে চাও অনুশীলন এমসিকিউ এমনি করে সলভ করো। কেমিস্ট্রি ক্ষেত্রে যদি ভালো করতে চাও অনুশীলন এমসিকিউটা এমনি করে সলভ করে যাইতেই হবে বাচ্চারা, কিছু করার নাই। করেছো তোমরা সবাই আশা করি, যারা করো নাই এখন কেমিস্ট্রি এমসিকিউগুলো অ্যাটলিস্ট দাগায় পড়ে যাও সুন্দরভাবে। আর না বুঝলে ওই এয়ারে হেল্প নিতে পারো। আর তোমার হচ্ছে
নিজেরা ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারো, বা আমাকে ইনবক্সে নক দিতে পারো। আফসানা ইসলাম আরিফা যে আইডি আছে সেখানে নক দিতে পারো। আমি যতটুকু পারি তোমাদের 2-3 হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার কবে দেখা হবে জানি না, চান্স পাও সবাই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা।